আর কতদিন এমন করে পালিয়ে বেড়াবি বলতো? তোর কি মনে হয় পালিয়ে তোর ভাইয়ের লোকগুলো থেকে বাঁচতে পারবি? যে করেই হোক তোকে দেশের যে কোনো প্রান্ত থেকে খুঁজে বের করে ফেলবে তোর ভাইয়ের লোকগুলো। জানি না, তবে যে করেই হোক এই জোর জবরদস্তি জীবন থেকে নিজেকে মুক্ত রাখতে চাই। তোর এই বিয়েটাকে ঝামেলা মনে হচ্ছে? যার সাথে তোর বিয়েটা ঠিক হয়েছে তাকে কখনো দেখিসনি এমন তো নয়। মেয়েটা তো দেখতে ভালো, তাহলে বিয়ে করতে কি সমস্যা? ওই মেয়েকে বিয়ে করব আমি? তোর কি মনে হয় ও আমাকে শান্তিতে থাকতে দেবে বিয়েটা করলে? তোর যত সব উল্টাপাল্টা কথা। অন্য কোনো মেয়েকে তুই কি কখনো বিয়ে করবি না? ভাইয়া তোকে এত ভালোবাসে, তাই তো সবসময় তোর জন্য চিন্তা করে। আর তুই কিনা তার থেকে লুকিয়ে বাঁচতে পারলেই যেন তোর শান্তি হয়। আমার অবস্থানে তুই থাকলে তুইও আমার মতোই পালিয়ে বেড়াতি। এত বয়সে এসেও ভাইয়ের সিদ্ধান্তে চলাফেরা করতে হয়, এটা কি সবচেয়ে খারাপ আর বাজে সিচুয়েশন নয় বল? আমি তোর অবস্থা বুঝতে পারছি। তোর ভাইয়ের কাছে তোর সিদ্ধান্তের কোনো গুরুত্ব নেই, তিনি যা ভাবছে তাই করছে। ছোটবেলা থেকে নরম আর সাদাসিধে হওয়ার কারণে বড় ভাই যেটা বলে আমি সেটাই শুনেছি, আর এখনো ঠিক তেমনটাই হচ্ছে। আমি কি করব? আমি কি করব না করব, আমি কোথায় পড়ব, কি পড়ব, সব সে বলে দেবে। সবই যদি ভাইয়া বলে দেয় তাহলে আমার লাইফে আমার বলে কি থাকলো? মন খারাপ করিস না তো, শুধু শুধু এইভাবে পালিয়ে না বেরিয়ে বাঁচতে পারবি না। এবার বাসায় ফিরে যা, ভেবেচিন্তে দেখ ভাইয়া তোর জন্য সঠিক সিদ্ধান্তটাই নিয়েছে। বাসায় ফিরে গেলেই তো আর সব সমস্যার সমাধান হবে না। সমস্যার সমাধান হবে না এটা আমি ভালো করেই জানি। তোর ভাইয়ের লোকগুলো তোকে খুঁজে বেড়াচ্ছে, এর থেকে ভালো হবে নিজে ফিরে যা। পালিয়ে বেড়াতে কি আমার খুব ভালো লাগছে বল? কবে এই জীবন থেকে মুক্তি পাবো চাই না। আমার একটা স্বাধীন জীবন চাই। এইভাবে পালিয়ে বেড়ানো কতটা যে ঝামেলার সেটা আমি জানি। আপনারা হয়তো ভাবছেন ঈশান কিসের কথা বলছে। ওই যে কথায় বলে না, কারো পৌষ মাস তো কারো সর্বনাশ। ঈশানের ক্ষেত্রেও ঠিক তেমনটাই হয়েছিল। ঈশানের ভাইয়ার যেদিন বিয়ে ছিল, সেদিন বিয়েতে যাবার পর একটা মেয়েকে দেখেছিল। মেয়েটা সবার সাথে কথা বলছিল, বেশ সুন্দর আর কিউট টাইপের দেখতে। সাধারণভাবে বিয়ে বাড়িতে মেয়েরা যেমন মুখ ভর্তি ফাউন্ডেশন করে, মেয়েটাও ঠিক তাই করেছিল। তাই ঈশান মজা করে মেয়েটাকে বলেছিল ওকে খুব সুন্দর লাগছে। আর সেটাই যেন ঈশানের জন্য কাল হয়ে দাঁড়ালো। বিয়ে বাড়ি ভর্তি লোকের সামনে মেয়েটা ওকে বলেছিল ঈশান ওর সাথে ফ্লার্ট করছে। ঈশানও মেয়েটার এমন কর্মকাণ্ডে ভেবেছিল ওকে ইগনোর করে চলাটাই ভালো। ঈশান মেয়েটার থেকে দূরে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েই যেন সেটা অবস্থাটাকে আরও বিগড়ে দিল। ঈশান ভেবেছিল মেয়েটাকে ইগনোর করে পার পেয়ে যাবে, তেমনটাই হওয়ার কথা ছিল। কিন্তু উল্টো যখন মেয়েটাকে ইগনোর করতে শুরু করলো, তখন বিষয়টা মেয়েটার ইগোতে লেগেছিল। একদিকে ঈশান জানতে পারে মেয়েটা ওর ভাইয়ের শালিকা, আর অন্যদিকে মেয়েটাও ঈশানের সম্পর্কে খোঁজ নিয়ে জেনেছিল এটা ওর দুলাভাই ছোট ভাই, আর ও ঈশানের থেকে সিনিয়র। মেয়েদের যে এত ইগো আছে কোথা থেকে ঈশানের সেটাই বুঝে আসে না। কয়েকটা দিনের ইগনোরে মেয়েটার ইগো এতটাই হার্ট হয়েছিল, যার জন্য সে সিদ্ধান্ত নিল যদি কারোর সাথে প্রেম করে তাহলে সেটা ওর বেয়াই, অর্থাৎ ঈশানের সাথেই করবে। আর যদি কাউকে বিয়ে করে সেটা ঈশানকেই করবে। ঈশান ওর বেআইনকে যতই ইগনোর করার চেষ্টা করে, উল্টো মেয়েটা জোর করে ওর সাথে কথা বলার চেষ্টা করে। তারপর মেয়েটা কি তখন থেকে মেয়েটা মেয়েটা করে যাচ্ছি। ভদ্রমহিলার নাম সামিয়া। সামিয়া ঈশানকে জোরে আটকে দিয়ে সবার কিছুদিন আগে বলেছিল, আপনার আমার সাথে কথা বলতে কী সমস্যা? আমি তো সেটাই বুঝতে পারছি না। আমার থেকে জুনিয়র পিচ্ছি একটা ছেলে হয়ে কি না আমাকে ইগনোর করা হচ্ছে? কলেজের এতগুলো ছেলে আমার পিছনে পড়ে থাকে, ওরা আমার পিছে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে প্রেম করার জন্য, সেখানে আপনার মতো একটা ছেলে কিনা আমাকে ইগনোর করছে। সামিয়া বারবার কথা বলার সত্ত্বেও যখন ঈশান ওর কথার উত্তর দিচ্ছিল না, তখন সামিয়া ভীষণ রেগে যায় আর ঈশানের শার্টের কলার ধরে ওর অনেকটা কাছে এসে বলতে আরম্ভ করে, আপনার কি সমস্যা? আমি তো সেটাই বুঝতে পারছি না। আপনার যদি এতই সমস্যা থাকে তাহলে আমার সাথে কথা বলবেন না। সেদিন সবার সামনে এত কথা শোনালেন,
আমি তো ভুল করেছিলাম আপনার সাথে কথা বলে, তাই না? মেয়েদের এত ইগো কোথা থেকে আসে সেটাই তো বুঝতে পারে না। একটা মেয়ে হয়ে তো আপনার এটা চাওয়ার কথা না, তাই না? আপনার থেকে আমি দূরে দূরে থাকি, এটা তো আপনারই বলার কথা। আমি সবার মতো নই। আমি যেটা বলেছি আপনার সেটাই করতে হবে। আপনি আমাকে ইগনোর করতে পারবেন না, ব্যাস। আপনি আমার থেকে যত ইগনোর করার চেষ্টা করবেন, আমি আপনার সাথে জোর করেই কথা বলার চেষ্টা করব। মামার বাড়ির আবদার নাকি? কথা বলার চেষ্টা করলেই আমি বলবো, তাই না? আপনার ইচ্ছাতে আমি আপনাকে এড়িয়ে চলার চেষ্টা করছি, তেমনি আমার ইচ্ছাতেই আমি আপনার সাথে কথা বলবো না। আপনাকে কি করে কথা বলাতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে। আপনার যা ইচ্ছা তাই করতে পারেন, কিন্তু ভবিষ্যতে আমার সামনে আর আসবেন না। আপনিও শুনে রাখুন, জীবনে যদি কারোর সাথে প্রেম করতেই হয় তাহলে আপনার সাথেই করব, আর বিয়েটা যদি কাউকে করতেই হয় সেটা আপনাকেই করব। ঈশান সামিয়ার মুখে যেটা শুনেছিল, সামিয়া ঈশানের বাসায় এসে সেটাই ঘটিয়েছে। সামিয়া ঈশানের সাথে নিজের রাগ দেখাতে না পেরে সেদিন ওদের বাসায় এসে বিষয়টা ভাইয়া আর ভাবিকে বলেছিল। সামিয়া ভাইয়াকে ভাবির সামনেই বলেছে ও ঈশানকে ভালোবাসে আর ওকে বিয়ে করতে চায়। ভাইয়া কিছু একটা ভেবে সেদিন বাসায় আসার পর ঈশানকে বিষয়টা জিজ্ঞেস করলে ঈশান চুপ করেছিল। এ বিষয়ে ঈশান কোনো কথা না বলতে চাইলেও পরবর্তীতে ভাইয়ের রাগারাগিতে প্রচুর পরিমাণে মেজাজ খারাপ হয়েছিল। তাই রেগে ভাইয়া ঈশানকে একটা থাপ্পড় মারে। থাপ্পড় খেয়ে ঈশান মাথা নিচু করে সবটা দাঁড়িয়ে শুনছিল। আমার কোনো কথা তুমি একবার বললে শোনো না। আমি যেটা বলি সব সময় তার উল্টোটা তুমি করো। একটা কথা কান খুলে শুনে রাখো, আমি যেটা বলেছি সেটাই হবে। সামিয়ার সাথেই তোমার বিয়ে হবে, আর এই সপ্তাহের মধ্যেই বিয়েটা হবে। আমি এত কিছু জানতে চাই না। আমার মতের বিরুদ্ধে গিয়ে তুমি আমাকে বিয়ে দিতে পারবে না। আমি সব সময় তোমার কথা শুনে আসলেও এইবার তোমার কথাটা আমি মানতে পারবো না ভাইয়া। আমার কথার বিরুদ্ধে গিয়েও তুমি অন্য কিছু করতে পারবে না, সেটা খুব ভালো করেই জানো। আমার কথাটা যে তোমাকে মানতে হবে সেটা তুমি খুব ভালো করেই জানো। তুমি যেটা বলো আমি বরাবর সেটা শুনে আসি। এখন থেকে আর সেটা হবে না। তোমার কোনো কথা আমি আর শুনতে বাধ্য নই। ছোট থেকে বাচ্চাদের মতো এই অবধি যা বলেছো আমি সেটাই শুনেছি, কিন্তু এখন থেকে আর সেটা হচ্ছে না। তুমি আমার কথা কি করে না শুনো সেটাও আমি দেখে নিব। সেদিন ভাইয়াকে উপেক্ষা করে ঈশান রুমে চলে গিয়েছিল। এমন একটা পরিস্থিতিতে কি করবে সেটা সারাটা রাত ভেবেছিল। বুঝতে পেরেছিল বাসাতে থাকলে বিয়েটা ওকে করতেই হবে। তাই পরদিন ভোরবেলা বাসা থেকে পালিয়ে আসে। বাসা থেকে পালিয়ে আসার একমাত্র কারণ ভাইয়া বরাবর যেটা বলে সেটাই করে। তাই জোর করে হলেও ঈশানকে ওই রাগী মেয়েটার সাথে বিয়ে দিবে। উপায় না পেয়ে বাসা থেকে বেরিয়ে এসেছিল। ভেবেছিল কয়েকদিন পালিয়ে বেড়ালে সবটা ঠিক হয়ে যাবে, কিন্তু ঈশানের সিদ্ধান্তটা আরও বড় ভুল ছিল। পালিয়ে ঈশান যেখানেই যাচ্ছিল ওর ভাইয়ার লোকগুলো সেখানেই ধাওয়া করে ওর পিছন পিছন যাচ্ছিল। লোকগুলো ঈশানকে জোর করে বাসায় নিয়ে যাওয়ার পায়তারা করছিল। জোর করে ঈশানকে নিয়ে যেতে পারবে না সেটাই ঈশান বললেও ওরা শুনছিল না। ওদের কথা, ওরা টাকা পেয়েছে তাই যে করে হোক ওরা ঈশানকে নিয়েই যাবে। ভাইয়ার এরূপ পাগলামি দেখে ঈশান ভাইয়াকে কল করে বলেছিল, ভাইয়া তুমি এগুলো কি শুরু করলে? এসব বন্ধ করো। আমার যখন ইচ্ছা হবে তখন আমি বাসায় চলে আসব। সবচেয়ে বড় কথা, এই বিয়েটা যদি বন্ধ করো তাহলে আর তোমাকে আমাকে খুঁজতে হবে না, আর না আমাকে পালিয়ে বেড়াতে হবে। কে শোনে কার কথা? ভাইয়া যে নিজের ক্ষমতাটা না দেখালেই নয় তাই বলতে আরম্ভ করলো, আজ হোক বা কাল বিয়েটা তোকে করতেই হবে। তুই যেখানেই যাস সেখানে গিয়েই আমরা লোকজন তোকে ধরে নিয়ে আসবে। তার প্রমাণ তুমি ইতিমধ্যে পেয়েছো। ভাইয়ার কথায় রাগে ঈশান কল কেটে দেয়। এটা ঠিক যে ঈশানের যেখানেই যাচ্ছিল ওর ভাইয়ার লোকগুলো ওকে ধাওয়া করে সেখানেই যাচ্ছিল। ঈশান প্রথমে চট্টগ্রামে, সেখান থেকে ধাওয়া খেয়ে খুলনা, তারপর আবারও কক্সবাজার, এমন করে করে কতগুলো জেলা যে চষে ফেলেছে তার ঠিক ঠিকানা নেই। কোথাও পালিয়ে গিয়েও ঈশান শান্তি পাচ্ছিল না। ভাইয়ার লোকগুলো সেখানেও চলে আসছিল। যাই হোক, ঈশান যখনই হোটেলে গেল নাস্তা করতে তখন চারপাশটা কেমন যেন সন্দেহজনক লাগলো কিছু লোককে দেখে।
ঈশান রুমে এসে দেখলো ভিতরে কিছু লোক বসে আছে। ওরা যে ওর ভাইয়ার লোক ঈশানের বুঝতে আর বাকি রইল না। ওদের উদ্দেশ্য করে বলল, কি সমস্যা আপনাদের? আমি বলেছি না, আমার যখন ইচ্ছা হবে তখন নিজে থেকে বাসায় ফিরে আসব। তোমাদের কাউকে আমার জোর করে কোথাও নিতে হবে না। আমার সাথে কেন তোমরা জোর জবরদস্তি করছো? আমি কি কোনো মেয়েকে নিয়ে পালিয়ে এসে অন্যায় করেছি যার জন্য জোর করে ধরে নিতে হবে? অত শত কিছু জানি না। আমরা টাকা পেয়েছি, আমরা আমাদের কাজ করছি। আপনার ভাইয়ার সাথে আমাদের কথা হয়েছে। আপনাকে বাসায় পৌঁছে দেওয়ার জন্য কি দিতে হবে এত কিছু শুনতে চাই না। জোর করে কি তোমরা আমাকে বাসায় রাখতে পারবে? আপনাদের বসকে বলে দেবেন আমাকে জোর করে বাসায় আটকেও রাখতে পারবে না, আর না এই বিয়েটাতেও দিতে পারবে না। অত কিছু জানি না। আপনার ভাই যে কাজ করতে বলেছে সেটাই করেছি। আপনাকে আমাদের সাথে যেতে হবে। যদি না যান তাহলে জোর করে আপনাকে আমাদের সাথে নিয়ে যেতে হবে। আপনি আমাদের অনেক দূর করিয়েছেন, পুরো বাংলাদেশ চষে ফেলেছি। ব্যাস আজকে আপনাকে পেয়েছি, তাই আর হাতছাড়া করছি না। আজকের মধ্যে আপনাকে আপনার ভাইয়ের সামনে হাজির করব। ঈশান লোকগুলোর সাথে আর কথা না বলে সেখান থেকে চলে আসতে নিলে ওরা ঈশানকে আটকে দেয়। ওদের ধাক্কা মেরে চলে আসতে নিলে আরও দুইজন এসে ঈশানকে ধরে ফেলে। কিছু বুঝে ওঠার আগেই ঈশানের মুখে কিছু একটা চেপে ধরে। বুঝতে বাকি রইল না এটা নিশ্চিত ক্লোরোফর্ম ছিল। মুহূর্তের মধ্যেই ঈশান অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফিরতেই ঈশান খেয়াল করলো ভাইয়া ভাবি রুমে ঢুকলো। ভাইয়া এসেই ঈশানের দিকে কিছুক্ষণ রাগী দৃষ্টিতে তাকিয়ে রইল, তারপর বলতে আরম্ভ করলো, বলেছিলাম না আমাকে ফাঁকি দিয়ে কোথাও পালিয়ে বেড়াতে পারবে না? তুমি খুব ভালো করেই জানো আমার চোখে ফাঁকি দিয়ে কোথাও গিয়ে লুকাতে পারবে না, সেটা অসম্ভব। বলেছিলাম নিজে থেকেই ফিরে আসো, বাচ্চামি করো না। বলো এখন তোমার সাথে কি করা উচিত? সব সময় আমাকে সবার সামনে হেও আর ছোট না করলে কি তোমার ভালো লাগে না? আমি আমার মন মর্জি মতো চলতে চাই। তোমার কথায় আমি আর এক পাও বাড়াবো না। ছোটবেলা থেকে তুমি যেটা বলেছো সেটাই শুনে এসেছি, যেটা বলেছো সেটাই করেছি। তোমার কথা শুনতে আমার আর ভালো লাগে না। নিজের ভালো পাগলও বুঝে, আর তুমি বুঝতে পারছো না? আমি তোমার নিজের ভালোর জন্যই সবটা করি। এমন না যে তোমাকে আমি অন্যায় করতে বলি, আমি সেটাই করি যেটা তোমার জন্য ভালো। আর তুমি কোনো বাচ্চা নাও যে জেদ ধরে বসে থাকবে। ঠিকই বলেছ, আমি কোনো বাচ্চা নই যে সবটা আমাকে বলে করাতে হবে। আমার ভালোটা বুঝতে হবে। তুমি যেমন আমার ভালোটা বুঝতে পারো, তেমনি আমি নিজেও আমার ভালোটা বুঝতে পারি। তাই দয়া করে অন্তত তোমাকে আর আমাকে কিছু বলতে হবে না। আমি আমার নিজের সিদ্ধান্তই নিজেই নিতে পারবো। তুমি কি বলতে চাইছো? বলতে এটাই চাইছি যে জোর করে আর যাই হোক আমার বিয়েটা অন্তত এই মেয়েটার সাথে দিতে পারবে না। আমি কিছুতেই ওকে বিয়ে করব না। ভাইয়া ভেবেছিল ঈশানের সাথে ঠান্ডা মাথায় কথা বলবে, কিন্তু ঈশানের জেদ ভাইয়াকে আরও রাগিয়ে দিল। ভাইয়া ভেবেছিল ওকে বলে কয়ে অন্তত বিয়েটা করাবে। ভাইয়া ভাবিকে কথা দিয়েছিল তার বোনকে উনি সঠিক পাত্রের হাতে তুলে দিবে, যেখানে ওর বোনটা সুখে থাকবে। তার উপর যখন সুযোগ আছে বোনটাকে নিজেদের কাছে রেখে দেওয়ার, তাই সেটা ভাইয়া কিংবা ভাবি কেউই হাতছাড়া করতে চায় না। ভাইয়া নাকি ঈশানের থেকে ভালো পাত্র আর খুঁজে পায়নি। ঈশান এসব শুনে অবাক হয়েছিল। নিজের সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার কোনো অধিকারই যেন ঈশানের নেই। তাই ঈশান ভেবেছিল এবার অন্তত ভাইয়ার কথা মতো কাজটা করবে না। অন্যদিকে সামিয়া মেয়েটা এত রাগী যে ঈশান মনে করে ওকে বিয়ে করলে সারা জীবন শুধু ওকে মেয়েটার মুখ ঝামটাই খেতে হবে। তাই ঈশান দূরে সরে যাওয়ার চেষ্টা করেছে, কিন্তু ওর ভাইয়ের লোকজন ওকে জোর করেই নিয়ে এসেছে। ঈশান জানে না পরবর্তীতে ওর লাইফে কি হতে চলেছে। ভাইয়ের সাথে তর্ক করে যে নিজের বিপদটা নিজেই ডেকে আনলো সেটাও ভালোই জানে। ভাইয়া ঈশানকে রুমে আটকে রেখে চলে গেল, আর যাওয়ার আগে বিয়ের জন্য রাজি হতে বলে গেল। পরদিন ভাইয়া সকালবেলা ঈশানকে রুমে আটকে রেখে অফিসে যায়। তারপর দুপুরে ফিরে আসে রাগী চোখ মুখ নিয়ে। ভাইয়া বাসায় ঢুকেই ঈশানের রুমে আসলো আর জিজ্ঞেস করলো, তুই এই বিয়েতে রাজি কিনা বল। এত কথা আমি শুনতে চাই না, সহজ কথায় উত্তর দিবি। বললাম তো, যাই হোক বিয়ে করাটা আমার পক্ষে সম্ভব না। ওই মেয়েকে তো নয়ই। তার মানে কি অন্য কেউ হলে তুমি তাকে বিয়ে করে নিতে?
প্রশ্নই আসে না। এই মুহূর্তে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। আমি নিজের স্বাধীনতায় কিছুদিন বাঁচতে চাই। ছোটবেলা থেকে তুমি যা বলে এসেছো আমাকে তাই শুনতে হয়েছে। তুমি যেটা করতে বলেছো আমি সেটাই করেছি। তোমার আর কোনো কথা আমি শুনতে রাজি নই। তোমার ভালোর জন্যই তোমাকে সহজ ভাষায় কথাগুলো বলেছিলাম, কিন্তু বুঝেছি সহজ কথায় বোঝার মানুষ তুমি নও। বারবার বলেছি ওই মেয়েটার আমরা ছাড়া আর কেউই নেই। ওর আপুর আমার সাথে বিয়েটা হওয়ার পর থেকে ও একা হয়ে গেছে। আমাদের যেমন এই দুনিয়াতে কেউ নেই, তার থেকে বেশি মেয়েটা একা হয়ে পড়েছে। তোমার ভাবি সামিয়ার একমাত্র গার্জিয়ান আর একমাত্র ভালোবাসার জায়গা, আর এখন তোমার ভাবির আস্থার জায়গাটা আমি। তাই আমারও কিছু কর্তব্য আছে। তার উপর আমি তোমার ভাবিকে কথা দিয়েছিলাম তার বোনের ভালো একটা জায়গায় বিয়ে দিব, আর আমাদের কাছে ওকে রাখার থেকে ভালো আর কি হতে পারে। আমি এত কিছু জানি না। আমি না বলেছি তো না। বুঝেছি, সোজা কথাই কাজ হবে না, তাই তো? তর্ক করার দরুন ভাইয়া আরও রেগে গেল। ঈশান কিছু বুঝে ওঠার আগেই ভাইয়া কোমর থেকে বেল্ট খুলে ইচ্ছে মতো ওকে মারতে লাগলো। মার খেতে খেতে ঈশান বিছানায় পড়ে গেল। তারপরও ভাইয়ার মার থামলো না। ঈশানের আর্তনাদ শুনে ভাবি এসে ভাইয়াকে জোর করে সেখান থেকে নিয়ে গেল। ভাইয়ার হাতে আজ এত মার খেয়েছে ঈশান যে ওর দাঁড়ানোর শক্তিটা পর্যন্ত নেই। প্রতিবার এমনটাই হয়। ঈশান জানে না ভাইয়ার সাথে ওর কী শত্রুতা। প্রতিবার ভাইয়ার কথা না শোনার ফলস্বরূপ ও এই টর্চার সহ্য করতে হয়। ঈশানের মনে হয় যে ও হয়তো বা ভাইয়ার আপন ভাই নয়, সেজন্যই হয়তো ভাইয়া ওকে এরকম টর্চার করে। ভাইয়া যদি ওর আপন ভাই হতো তাহলে কখনো এরকমভাবে ওর গায়ে হাত তুলতে পারতো না। ঈশানের জানা মতে কোনো বড় ভাই তার ছোট ভাইকে এরকম টর্চার করতে পারে না। ঈশান কখনো নিজের কষ্টটা, নিজের সহজ সরল মনের কথাটা ভাইয়াকে কখনো বলতে পারেনি। সব সময় ভাইয়া ওকে ধমক আর শাসনের উপর রেখেছে। কখনো জানতে চায়নি ওর মন কি চাই কিংবা ও কি চাই। ও তো চেয়েছিল একটু স্বাধীনভাবে বাঁচতে, কিন্তু ওর ভাইয়া যেন এই জীবনে এমন কিছুই হতে দিবে না। তার যেটা সিদ্ধান্ত, তার যেটা ভালো লাগে সেটাই করতে হবে ওকে। তাই ঈশানও এবার একদম বেঁকে বসেছিল। কিন্তু মার খাবার পর মনে হচ্ছে এর থেকে তো বিয়েটা করে নিলেই ভালো হতো। ওই মেয়েটা ওকে জ্বালালেও এতগুলো মার অন্তত ওকে খেতে হতো না। শরীর দুর্বল থাকার দরুন একটা সময় পড়ে থেকেই ঘুমিয়ে যায় ঈশান। তারপর ঘুম থেকে যখন উঠল বুঝতে পারল বিকেল হয়ে গেছে। তারপর দেয়াল ঘড়িটার দিকে তাকিয়ে দেখলো 4টা বেজে গেছে। উঠে কিছুক্ষণ বসে আছে। এরই মধ্যে দরজা ঠেলে ভাবি ভিতরে আসলো। ভাবি ভিতরে আসতেই ঈশান গায়ে টি শার্টটা জড়িয়ে নিল। পুরো হাত আর শরীর জুড়ে লাল লাল ছোপ ছোপ দাগ বসে গেছে। একে তো বেল্টের বাড়ি, তার উপর শরীরের যত শক্তি ছিল সেটাই ভাইয়া প্রয়োগ করেছে। ঈশান নিজেকে গুটিয়ে নিয়ে বেডের এক সাইডে সরে গেল। তখন ভাবি বলতে আরম্ভ করলো, বসো, এত ভয় পাচ্ছ কেন? আমি তোমার ভাইয়ের মতো জোর করে সবটা করতে বলবো না। একটা কথা জিজ্ঞেস করতে চাই, আমার বোনকে বিয়ে করলে তোমার কি এমন ক্ষতি হবে যার জন্য তুমি ওকে বিয়ে করতে চাচ্ছ না? ঈশান মাথা নিচু করে বসে রইল। তখন আরও কেউ একজন দরজা ঠেলে ভিতরে ঢুকলো। ঈশান একবার দরজার দিকে তাকিয়ে দেখলো সামিয়া। মেয়েটা ঈশানের থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে ওর অসহায় আর ভয়ে মুচড়ে যাওয়া মুখের দিকে তাকিয়ে রইল। ঈশান চুপচাপ আছে দেখে ভাবি বলতে আরম্ভ করলো, এমন কোনো রিজন আছে আমার বোনকে বিয়ে না করার? যথেষ্ট কোনো কারণ দেখাও, তাহলে আমি নিজেই বিয়েটা ভেঙে দেব। তারপরও আমাকে বলো কী সমস্যা আমার বোনকে বিয়ে করতে তোমার? ঈশান বসে বসে ভাবছিল কি বলবে কিংবা বিষয়টা ওদের বলা যায় কিনা। চুপচাপ কিছুক্ষণ ধীর স্থিরভাবে নিঃশব্দে ফ্লোরের দিকে তাকিয়ে রইল ঈশান। ওকে চুপ করে থাকতে দেখে ভাবির বোন যেন ফুঁসে উঠল আর রাগী কণ্ঠে বলতে আরম্ভ করলো, আই, আপনি কি মেয়ে মানুষ? আপনার কি কোনো কাণ্ডজ্ঞান নেই? মেয়েদের মতো পালিয়ে বেরিয়েছেন। লজ্জা করে না কাপুরুষের মতো পালিয়ে বেড়াতে? আপু বলল কোনো রিজন দেখান আমাকে বিয়ে না করার, যথেষ্ট কোনো কারণ দেখান। তারপর এরকম চুপ করে আছেন কেন? ঈশান অসহায়ভাবে সামিয়ার দিকে তাকালো। তখনও রাগী কণ্ঠে বলতে আরম্ভ করলো,
পাগলেও নিজের ভালো বোঝে। এভাবে চুপ করে থেকে নিজের কি হাল করেছেন দেখেছেন? আমি জানতাম না ভাইয়া আপনার সাথে এইরকম বিহেভ করবে, তাহলে কখনোই আপনাকে বিয়ে করতে চাইতাম না। তাহলে এখন জোর করতে চাইছেন কেন? আপনি বুঝতে পারছেন না আপনাকে আমি বিয়ে করতে চাই না? সেটার কারণেই জিজ্ঞেস করছি বারবার, বলার সত্ত্বেও তো আপনি কারণটা বলছেন না। কী কারণ বলেন? আপনার গার্লফ্রেন্ড আছে নাকি অন্য কাউকে বিয়ে করে নিয়েছেন, যার জন্য আমাকে দ্বিতীয়বার বিয়ে করতে পারবেন না? ঈশান এখনও চুপ করে রইল, আর তাতেই যেন সামিয়া রেগে গেল। রাগে হাতের কাছে পাওয়া ফুলদানিটা ছুঁড়ে মারল ফ্লোরে। সাথে সাথে ঈশান বলতে আরম্ভ করলো, আমার কোনো গার্লফ্রেন্ড নেই, আর না কাউকে বিয়ে করেছি। তবে একজন ছিল যাকে খুব বেশি ভালোবাসতাম। ঈশানের করা প্রশংসা শুনে সামিয়ার মনে হয়েছিল এই ছেলে আর যাই হোক কোনো গার্লফ্রেন্ড থাকতে পারে না। কিন্তু আজকে এই কথা শোনার পর সামিয়ার মনে হয়েছে ঈশানের মতো সহজ সরল আর এত শান্ত একটা ছেলে নাকি আবার কাউকে ভালোবাসত। সামিয়া কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে রইল। তখন ভাবি বলতে আরম্ভ করলো, কি হলো বলো, চুপ করে আছো কেন? চুপচাপ থাকাটা কিন্তু সমস্যার কোনো সমাধান নয়। সিনথিয়া ঠিক ছিল আপনার মতো শান্ত স্বভাবের। মেয়েটা যতটা সহজ সরল ছিল ততটাই ছিল আমার মনের মতো, তাই ওকে ভালোবেসে ফেলেছিলাম। সিনথিয়া প্রথম প্রথম ইগনোর করছিল, রাগ দেখাতো সাধারণ মেয়েদের মতো। মেয়েটার স্বভাব দেখে আলাদা হওয়ায় ওকে সবসময় ফলো করতাম। আমার মনের মতোই সবসময় চোখের সামনে দেখেছি। যেদিন ওকে প্রপোজ করছিলাম তখন মেয়েটা আমাকে ইগনোর করছিল। তারপর যখন খবর নিয়ে জানতে পারলো আমার আগে কোনো রিলেশন ছিল না, তখনও আমার সাথে নিজে থেকেই কথা বলতে আসে। আমাকে বলে ভেবে দেখতে আমি রিলেশনের বিষয়ে সিরিয়াস কিনা। বলেছিলাম প্রথম কাকে ভালোবেসেছি, আমি সম্পূর্ণভাবে সিরিয়াস, তাই যে করে হোক আমার ওকে চাই। সেদিন কিছু না বলে চলে গিয়েছিল মেয়েটা। পরের দিন এসে উত্তর দিল, বলল সেও আমাকে ভালোবাসতে চায়। খুব খুশি ছিলাম, ভেবেছিলাম ও আসার পর আমার জীবনটা পাল্টে যাবে। সেদিন মনে হয়েছিল যে ভাইয়ার এই জোর জবরদস্তি খাটানো অধিকারের দোটানা থেকে হয়তো ওকে পেয়ে ভুলে থাকতে পারবো, কিন্তু সেটা ওপরওয়ালা হতেই দিল না। 1 বছর রিলেশন ছিল আমাদের। 6 মাস আগে রোড অ্যাক্সিডেন্টে সিনথিয়ার মৃত্যু হয়। ওকে হারিয়ে আবার এই এত বড় পৃথিবীতে দিশেহারা হয়ে পড়ি। সেখান থেকে বেরোতেই প্রায় 6টা মাস লেগে গেল। তারপর আপনাদের বিয়েটা হয়। ভাইয়া আর আপনার বিয়ের কথা চিন্তা করে নিজেকে স্বাভাবিক করে নিয়েছিলাম। ভেবেছিলাম সবটা স্বাভাবিক হয়ে যাবে, কিন্তু তার মধ্যেই আপনার সাথে আমার দেখা হয়। সবটা ভুলে থাকার জন্য সবার সাথে কথা বলছিলাম, তেমনি আপনার সাথেও বলেছিলাম। সেটা যে কাল হয়ে দাঁড়াবে ভাবিনি। আপনি এতটা রাগী আর জেদি, যার জন্য জোর করে আমাকে বিয়ে করার জন্য উঠে পড়ে লাগবেন, ধারণার বাইরে ছিল। এটাই কারণ নাকি অন্য কারণে আমাকে আমার বোনকে বিয়ে করতে চাইছো না? এটা আপনার কাছে সামান্য কারণ মনে হলো ভাবি। এটা আপনার কাছে সামান্য কারণ মনে হলো ভাবি। তাছাড়া একজনকে ভালোবাসার পর আরেকজনকে কি করে ভালোবাসি বলেন? অসম্ভব তো কিছু বলছি না। আগে ওকে ভালোবাসতেন, এখন আমাকে ভালোবাসবেন। সিনথিয়া এখন আর নেই, তার স্মৃতি আঁকড়ে ধরে কতদিন বাঁচবেন? আমাকে ভালোবেসে বাঁচার চেষ্টা করেন, বিয়ে করে নেন আমাকে। কথা দিচ্ছে আপনাকে, আর জ্বালাবো না। আমি বুঝতে পারিনি আপনার বিয়ে না করার পেছনে এমন একটা কারণ আছে। আপনি সবটা আগে আমাকে বললে আপনাকে এইরকম করে জোর করতাম না কখনোই, আপনার মতের বিরুদ্ধে যেতাম না কখনো। একটা বার যদি বলতেন তাহলে ভাইয়াকে সব না বলে আমি আপনার কাছেই সবটা বলতাম। আপনি আমাকে রাগিয়ে দিয়েছিলেন, তাই এমন একটা সিদ্ধান্ত নিয়েছিলাম। রাগ করেই হোক আর অন্য কোনোভাবেই হোক, একবার যেহেতু বলেছিলে আপনাকে বিয়ে করব, তো বিয়েটা আপনাকেই করব। বিয়েটা করে দেখেন, আপনাকে আর জ্বালাবো না, ভালোবাসবো। ভাইয়া যেমন আমার বোনকে ভালোবাসে, আপনিও একটু ভালোবাসার চেষ্টা করেন, ঠিক হয়ে যাবে দেখবেন। আপনি আমার জায়গায় থাকলে পারতেন এমন করে ভালোবাসতে? 1টা বছর হয়নি সিনথিয়াকে হারাচ্ছি, এর মধ্যেই অন্য কাউকে ভালোবেসে তাকে বিয়ে করব? আপনি কি ভাবেন ও স্মৃতি আঁকড়ে ধরে বসে থাকলেও খুশি হবে? আপনিও স্মৃতি আঁকড়ে ধরে দেবদাস হয়ে বাঁচতে চান? তেমনটা না হলেও এই মুহূর্তে বিয়ে করাটা আমার পক্ষে সম্ভব না। কখন বিয়ে করা সম্ভব? 2 বছর পর নাকি 10 বছর পর? জোর করে ওকে ভুলতে পারবেন না তা আমি জানি, কিন্তু কষ্টটা ভোলার জন্য হলেও জীবনে কাউকে প্রয়োজন। আমি বলছি না আপনি সিনথিয়াকে ভুলে যান, তবে অন্য কাউকে নিয়ে বাঁচার চেষ্টা তো করতে পারেন। কথা দিচ্ছি
আমি আমার সর্বোচ্চ দিয়ে আপনাকে ভালো রাখার চেষ্টা করব। আপনার এখন মনে হচ্ছে আমি রাগী মেয়ে, আপনি বিয়েটা করে নেন, দেখবেন সবটা ঠিক হয়ে যাবে। তখন আমাকে এতটাও খারাপ মনে হবে না যতটা এখন মনে হচ্ছে। মানে আপনি কি বলতে চাইছেন? বিয়েই সব সমস্যার সমাধান, তাই তো? বিয়ে করে নিলে আপনার রাগ থেকে আমি মুক্তি পেয়ে যাব? কখনোই না। আমি সবকিছু থেকে একটু নিজেকে দূরে রাখতে চাইছিলাম। ঈশানের কথাতে সামিয়ার প্রচুর পরিমাণে রাগ হলো। ও ঈশানের শার্টের কলার ধরে বলতে আরম্ভ করলো, এই শোন, তোর নাটকটা আমি আর দেখতে চাই না। অনেকবার ভালোভাবে বলছি বিয়েটা করে নে, সবটা ঠিক হয়ে যাবে, কিন্তু তুই কোনো কথাই শুনছিস না। আমি একবার যেহেতু বলেছি তোকে বিয়ে করব, তো তোকেই বিয়ে করব। আমার সিদ্ধান্ত পাল্টাবে না। হ্যাঁ, তুই আমাকে ভালোবাসতে পারবি না তো? আমার লাগবে না তোর ভালোবাসা। আমি জোর করেই তোকে ভালোবাসবো, সেটাই ঠিক হবে। কথা সোজাভাবে শুনবি না তো তুই? সিনিয়র হয়ে জুনিয়রের উপর এরকম করে টর্চার করতে পারেন না। আপনার অধিকার থাকলেও আমি আপনাকে সেই অধিকারটা এখনো দিইনি। সামিয়া, আমার সামনে কি হচ্ছে? এভাবে ওর সাথে কথা বলছো কেন? এসব করে ওকে আর কষ্ট দিও না। আর দুলা ভাই, ছেলেটার কি অবস্থা করেছে দেখো। বারবার বললাম গায়ে হাত তুলো না, কিন্তু সে আমার কথা শুনছে না। ওকে নিয়ে আর পড়া যায়ই না। বলেছিলাম ঈশানকে আমি বোঝাবো, কিন্তু সেটা না করে এসে গায়ে হাত তুললো। ভাবি, এসব আমার কপালে ছিল। নিজেদের দোষ দিয়ে লাভ নেই। আমি আপনাদের কাউকে দোষী ভাবছি না। আমি নিজের ভাগ্যকে মেনে নিয়েছি। ছোটবেলা থেকেই এমনটা হয়ে আসে। বাবা মায়ের মৃত্যুর পর থেকে অন্য কোনো বিষয়ে কথা বলার সুযোগ না থাকলেও অন্তত নিজের বিয়ের সিদ্ধান্তটা নেওয়ার মতো অধিকার থাকবে। কিন্তু কোনো কিছুই আমার ইচ্ছাতে হবে না, সেটা আমি বুঝে গেছি। আমি জানতাম জোর করে ভাই আমাকে তুলে আনবে, আর না চাইলেও বিয়েটা দিতেই চাইবে। বিয়ে নিয়ে তোমার সমস্যা কোথায়? অতীত আঁকড়ে ধরে বাঁচার থেকে বর্তমানকে আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করো। আজ নয়তো বা কাল অন্য কাউকে তো বিয়ে করতেই হবে। তাহলে আমার বোনকে বিয়ে করলে কি এমন ক্ষতি হয়ে যাবে তোমার? আমার বোনটা আমাদের কাছেই থাকবে, আর আমিও নিশ্চিত হতে পারবো যে আমার বোনটা ভালো আছে। ভাবি, অন্তত এখন এই কথাটা বাদ দিন। ভালো লাগছে না এসব। এই বিষয়ে অন্য কোনো সময় কথা বলবো। বিয়ের কথা যখনই হয়েছে উত্তর হ্যাঁ চাই মানে চাই। তোমার উত্তর যেন না হয় না, তাহলে কিন্তু তোমার খবর আছে বলে রাখলাম। সামিয়া, তুই রুমে যা। তোকে ওর সাথে কথা বলতে হবে না। আমরা ঈশানের সাথেই কথা বলে ওকে রাজি করিয়ে নেব। তুই সব জায়গায় কথা বলিস কেন? বিয়ের জন্য একেবারে পাগল হয়ে গেছিস মনে হচ্ছে। বোনের কথাতে সামিয়া চুপসে গেল। ঈশান কিছুক্ষণ সামিয়ার দিকে তাকিয়ে থেকে চোখ জোড়া ফিরিয়ে নিতেই সামিয়া কটমট করে সেখান থেকে পা ফেলে বেরিয়ে গেল। তখন ভাবি বলতে আরম্ভ করলো, সকাল থেকে কিছুই খাওনি, শরীর খারাপ করবে। খাবার দিচ্ছি, খাবার খেয়ে নাও। ঈশান ভাবলো রাগ করে না খেয়ে থেকেই কি হবে, না খেয়ে থেকে শুধু শুধু শরীরটাকে কষ্ট দেওয়া, তাই খাবারটা খেয়ে নেবে। ঈশান উঠে ফ্রেশ হতে গেল। হাঁটতেও খুব কষ্ট হচ্ছে। তারপর খাবার টেবিলে বসতেই এর মাঝে সামিয়া এসে খাবার বেড়ে দিতে লাগলো। ঈশানও খেতে আরম্ভ করলো। সামিয়া ভাবছে এত স্বাভাবিক আর বাধ্য ছেলে এতদিন কোথায় ছিল। ঈশান খাওয়া শেষ করে যখনই উঠতে নেবে খেয়াল করলো ভাইয়া দাঁড়িয়ে আছে। ঈশানকে দাঁড়াতে দেখে ভাইয়া বলল, আমার রুমে আসো, কথা আছে তোমার সাথে। ঈশান ভাবির দিকে তাকালেই ভাবি ইশারায় ওকে যেতে বলল, আর বোঝালো ভাইয়াকে যেন রাগিয়ে না দেয়। ঈশান গুটি গুটি পায়ে ভাইয়ার পিছন পিছন রুমে আসলো। ঈশান বেডের সামনে দাঁড়িয়ে রইল। একটু পর ভাইয়া ফ্রেশ হয়ে এসে ওকে বসতে বললে ঈশান দাঁড়িয়ে রইল আর বলল, আমি এখানেই ঠিক আছি। কি বলবে বলো? এত জেদ ধরে বসে না থেকে বিয়েটা করে নিলেই তো হয়। এখন কি সিদ্ধান্ত নিলে? ঈশান কিছু একটা ভাবতে লাগলো। তখন ওর ভাইয়া কিছু পেপারস এগিয়ে দিয়ে বলতে আরম্ভ করলো, সাইন করে দাও, আমাদের সম্পত্তি অর্ধেকটা আমি তোমার নামে করে দিচ্ছি। তোমার যা ইচ্ছে তাই করো। তুমি তো এটাই চেয়েছিলে, তাই না? তোমার যা অধিকার আছে তুমি সেটাই চাও। সম্পূর্ণ অধিকার আমি তোমাকে দিয়ে দিচ্ছি। তোমার যতটুকু প্রাপ্য সেটা তোমাকে দিচ্ছি। তারপরও অন্তত বিয়েটা করে নাও। আর কথা বাড়িয়ে জেদ ধরে বসে থেকো না। নাও সাইন করে দাও, নাও সাইন করে দাও। ঈশান একবার পেপারসের দিকে তাকিয়ে তাচ্ছিল্যের হাসি দিয়ে বলতে আরম্ভ করলো, ভাইয়া, সম্পত্তির প্রতি আমার কোনো লোভ নেই। আর এসবের জন্য আমি বিয়েটা করছি না, সেটা তুমি কি করে বুঝতে পারলে?
সম্পত্তি পেলেই যে আমি বিয়ে করব সেটা তোমাকে কে বলল? তোমার এই চিন্তা ভাবনা আমাকে অবাক করছে। ভাইয়া, কখনো বলেছি তোমাকে মুখ ফুটে যে আমার সম্পত্তি চাই? বাবা মায়ের মৃত্যুর পর থেকে তুমি যেটা বলেছো আমাকে সেটাই শুনে আসতে হয়েছে। কখনো জানতে চাওনি আমি কি চাই আর আমার মন কি চায়? কখনো আমার সাথে ভালোভাবে একবেলা কথা বলেছো? তোমার কাছে আমি ভয়ে কিছু বলতে পারিনি। আমার আশা স্বপ্নের কথা তোমাকে যখনই বলতে গেছি তখন আমার ভয় হয়েছে, মনে হয়েছে বললেই হয়তোবা তুমি রেগে যাবে, তাই মুখ ফুটে কিছু বলতে পারিনি। প্রাপ্তবয়স্ক হওয়ার পরেও আমার সিদ্ধান্তের বা কোনো ইচ্ছা তোমার কাছে কোনো মূল্য নেই। এসব বিষয়ে তোমার আমাকে লোভ না দেখালেও চলবে। তুমি বিয়ে করতে বলেছো তো, তাই না? আমি বিয়ে করে নেব। এই সম্পত্তির লোভ দেখিয়ে কিংবা আমার নামে অর্ধেকটা করে দিয়ে আমাকে রাজি করানোর বৃথা চেষ্টা করার কি দরকার বলো? লোভ দেখিয়ে নয়, এটা তোমার প্রাপ্য। আজ হোক বা কাল এটা তুমি পেতে, তাই আগেই দিয়ে দিচ্ছি, যাতে তুমি তোমার নিজের মতো করে বাঁচতে চাও সেটাই করতে পারো। তুমি বেঁচে থাকতে কিংবা আমি বেঁচে থাকতে যে সেটা তেমন করে হবে না, সেটা আমি খুব ভালো করেই জানি। সহজ কথায় সবটা মেনে নিলেই তো পারো। এমন নয় যে আমি তোমার সম্পর্কে ভুল সিদ্ধান্ত নিচ্ছি। আর তোমাকে ভাবির কাছ থেকে আমি সব আর তোমার ভাবির কাছ থেকে আমি সবটা শুনেছি। দেখো, যে বেঁচে নেই তার জন্য এরকম জেদ ধরে বসে থাকলে কি সে ফিরে আসবে? সঙ্গীহীন তো আর থাকতে পারবে না। কাউকে না কাউকে বিয়েটা তোমার করতেই হবে। আর সামিয়া তোমাকে পছন্দ করে, তাহলে ওকে তোমার বিয়ে করলে কি এমন সমস্যা? আমার কোনো সমস্যা নেই। তুমি যখন বলবে, যেভাবে বলবে, আমি ওই মেয়েটাকেই বিয়ে করে নেব। কথাগুলো শেষ করে ঈশার রুম থেকে বেরিয়ে যেতেই ভাবি রুমে আসলো আর এসে ভাইয়া থেকে শুনলো ঈশান বিয়েতে রাজি হয়ে গেছে। ভাবি বেজায় পরিমাণ খুশি হলো। ভাবি সামিয়াকে জানালে ও দৌড়ে ঈশানের রুমে আসলো। সামিয়া এসে ঈশানের সামনে দাঁড়াতেই ঈশান ওর দিকে একবার তাকিয়ে মোবাইলের দিকে মনোযোগ দিয়ে বলতে আরম্ভ করলো। কিছু বলবেন? শুনলাম আপনি নাকি বিয়েতে রাজি হয়েছেন। তাহলে আপনার পর্যন্ত খবরটা পৌঁছে গেছে। জোর করার থেকে নিজে থেকেই বিয়েতে রাজি হয়ে যায় ভালো। ভাইয়া যে করেই হোক আমাকে রাজি করিয়ে নেবেন। তাই আমার মত দেওয়ার মতো কিছু আছে বলে তো আমি দেখছি না। আজ হোক বা কাল, যেহেতু একবার আপনি জেদ ধরেছেন সেহেতু আপনাকে বিয়ে করতে হবে। তাই আগে সিদ্ধান্তটা জানিয়ে দিলাম। সবসময় তেড়াভাবে উত্তর না দিলে হয় না। বিয়েতে ভালোভাবে রাজি হলে আজ মার খেতে হতো বলো। ঈশান মেয়েটার দিকে তাকিয়ে রইল। সামিয়া ওর দিকে ভালোভাবে তাকিয়ে কিছু একটা ভেবে বাইরে চলে গেল। কিছুক্ষণ পর ফিরে আসলো হাতে একটা মলম নিয়ে। ঈশান কিছু বুঝে ওঠার আগেই সামিয়া জোর করে ওর টি শার্ট খুলতে চাইলে তখন ঈশান বলতে আরম্ভ করলো। কি করতে চাইছেন আপনি? মাথা খারাপ নাকি আপনার? টি শার্ট খুলছেন কেন? কথা না বলে টি শার্ট খোলো। আপনাকে সবটাই কি বলে দিতে হবে? আপনি একটা অবুঝ নাকি? মানে কি বুঝতে পারছেন না? বিয়ের পর যেটা হয় সেটা বিয়ের আগেই এখনই হবে। টি শার্ট খুলতে বলছি, খোলেন। সামিয়া জোর করে ঈশানের টি শার্ট খুলে ফেলল। তারপর ওকে শুয়ে পড়তে বলল। অনিচ্ছা সত্ত্বেও ঈশান উপুর হয়ে শুয়ে পড়তেই সামিয়া মলম লাগাতে লাগলো ক্ষতস্থানে। ঈশানের খুব জ্বলছিল, তারপরও চুপ করে রইল। কিছুক্ষণ বাদেই সামিয়ার মলম লাগানো হয়ে গেলে ও সেখান থেকে চলে গেল। এই মেয়েটা যে সারা জীবন ওকে জ্বালিয়ে মারবে, জোর করে নিজের সব কিছু ওকে দিয়ে শোনাবে, সেটাই ঈশান খুব ভালো করেই বুঝতে পারছে। ঈশান জানে না কেন নিজে থেকে বিয়েতে রাজি হলো, আবার কেন বিয়েটা করবে না বলে বাসা থেকে পালিয়ে বেড়ালো। সব থেকে বড় কথা, ঈশান সিনথিয়ার জায়গাটা অন্য কাউকে দিতে পারবে না, ওর মতো করে কাউকে ভালোবাসতেও পারবে না। সেজন্য পালিয়ে বাঁচতে চাইলো, কিন্তু এই মেয়েটা ওকে পালিয়ে বাঁচতে দিবে না। কথাগুলো ভেবে ঈশান হাসলো। রাত হয়ে গেছে, তাই ঘুমানোর চেষ্টা করলো। পরদিন থেকেই বাসায় বিয়ের তোড়জোড় আরম্ভ হলো। ঈশানের তাতে কোনো ভ্রুক্ষেপ নেই। সামিয়া নিজে থেকেই ঈশানের সাথে কথা বলে সময় কাটানোর চেষ্টা করে, কিন্তু ঈশান কোনো কথাই বলে না। ঈশান বোঝাতে চাইছে ওর মধ্যে কোনো অনুভূতি আর বেঁচে নেই। আর সামিয়া নতুন করে নিজের মতো করে এসে ওর সাথে কথা বলে, কিন্তু ঈশানের ওর কোনো কথাতেই তেমন কোনো রেসপন্স করে না। ঈশানের এমন খামখেয়ালিতে সামিয়া বেজায় পরিমাণে রেগে যায়। এই ছেলেটা কি রোবট, সেটাই ভাবে ও।
সামিয়ার প্রতিবার ঈশানের সাথে দেখা হওয়ার প্রথম দিনের কথা মনে পড়ে। প্রথম দিন ঈশান হেসে কথা বলেছিল, তাতে মনে হয়নি ওর জীবনে এরকম কিছু থাকতে পারে। কিন্তু এখন মনে হচ্ছে ওর সাথে কি করে সামিয়া সংসার করবে, যে কিনা একটু ভালোভাবে কথাই বলে না, তার সঙ্গে আবার সংসার। ঈশানকে চুপ করে থাকতে দেখে সামিয়া প্রতিবারের মতো বলে, তোমার সমস্যা কোথায়? আমি তো সেটাই বুঝতে পারছি না। প্রথম দিন ওরকম করে রাগ করাতে কি এতটাই আমার উপর তোমার রাগ? আমি মানছি আমি একটু রাগ দেখিয়েছিলাম, তাই বলে এরকম বেঁকে বসে থাকবে? একটু কি কথা বলা যায় না আমার সাথে? বিয়েটা হচ্ছে ঠিকই, তোমাকে ভালোবাসতে হবে না, আমি বাসলেই আমাদের দুজনের যথেষ্ট। বিয়েটা করতে পারছেন, এটা কি আপনার জন্য খুশি হওয়ার কারণ নয়? আপনি আর কি চান? কি হলে আপনি শান্তি পাবেন বলেন তো? তুমি যদি এরকম রাগ না করে বেঁকে না বসে থাকো তাহলে আমার শান্তি হবে, কিন্তু তুমি যেমন করে বেঁকে বসে আছো তাতে মনে হচ্ছে কোনো বাচ্চাকে আমি জোর করে খাবার খাওয়াচ্ছি। আমার ইচ্ছা আশায় আপনাদের তো কিছু যায় আসার কথা না। নিজেরা যেমন করে যেটা ভেবেছেন সেটাই তো আমার উপর চাপিয়ে দিয়েছেন। আমার আবার এসবের কি দরকার পড়বে বলেন? যেটা করতে হবে শুধু বলবেন, আমি করব। সামিয়ার বেজায় রাগ হলো ছেলেটার উপর। মাঝে মধ্যে মনে হয় কষিয়ে কয়েকটা থাপ্পড় গালে বসিয়ে দিতে, কিন্তু তারপর যখন আবার ভাবে শত হলেও হাজবেন্ড হবে, তার গায়ে হাত তোলা চায় না, তাই নিজেকে সংযত করে। আর এরকম কিছু করলে যে ঈশানের মনের উপর একটা বাজে প্রভাব পড়বে, তাই এমন কিছু কখনো করতে পারেনি। সামিয়া ঈশানের শার্টের কলার ধরে ওর অনেকটা কাছে চলে আসে। সামিয়া ঈশানের চোখের দিকে তাকিয়ে রইল। ঈশান চোখে জোড়া ফিরিয়ে নিতে গেলে তখন সামিয়া যেটা করলো সেটা ঈশানের কল্পনারও বাহিরে ছিল। সামিয়া হুট করেই ঈশানের ঠোঁট জোড়া নিজে দখলে নিল, সাথে সাথে ঈশানও বরফ শীতল হয়ে গেল মেয়েটার এমন কোমল স্পর্শে। ঈশান বরফ ঠান্ডা হয়ে জমে সেখানেই স্থির হয়ে দাঁড়িয়ে রইল। সামিয়া নিজের ইচ্ছে মতো ওর ঠোঁটে কিস করলো। ঈশান রেসপন্স করছিল না দেখে সামিয়া নিজে থেকেই ঈশানের একটা হাত নিজে ওর উন্মুক্ত কোমরে রাখলো। তারপরও ঈশান চুপচাপ করে দাঁড়িয়ে আছে। 5 মিনিট যাবৎ সামিয়া কিস করলেও যখন ঈশানের থেকে কোনো রেসপন্স পেল না, তখন সামিয়া ওকে ছেড়ে দিয়ে ধাক্কা মেরে বিছানায় ফেলে দিল আর রাগী কণ্ঠে বলতে শুরু করলো, ঈশান, আমার সবচেয়ে দুর্ভাগ্য কি জানো? একটা রোবটকে ভালোবাসা। বুঝতে পারছি যে কখনো তোমার থেকে অন্তত আর যাই হোক ভালোবাসা আদায় করে নিতে পারবো না। জোর করেই তোমাকে ভালোবাসবো। সোজাভাবে সহজ কথা বললে তুমি শোনার মানুষ নাও, সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি। এটা কি ছিল? যেটা খুশি ভাবতে পারো, আমার ভালোবাসা বলতে পারো, আবার ইচ্ছে করেও তোমাকে স্পর্শ করার ছুতো বলতে পারো। সেই আমাকে না মেরে আপনি শান্ত হবেন না, তাই না? তোমার যেমন খুশি ইচ্ছা ভাবো। ভালোবাসি বললেই ভালোবাসাটা হয়ে যায় না। ভালোভাবে ভেবেচিন্তে দেখেন, একটা কেস করাতেই ভালোবাসা প্রকাশ পায় না। তাই তাহলে কি করতে বলো? আমাকে মরতে হবে নাকি সুইসাইড করে দেখালেই হবে? তাহলে সেটা করে দেখাই। ঈশান কিছু একটা ভেবে তাচ্ছিলের হাসি দিয়ে বলল। সেটা সময়ই বলে দেবে। সামিয়া আবারও ঈশানের শার্টের কলার ধরে আবার ওর অনেকটা কাছে চলে আসে। ঈশান মুখটা ফিরিয়ে নিতে গেলে সামিয়া ওকে নিজের দিকে করে চোখে চোখ রেখে বলতে আরম্ভ করলো, ভয় নেই, জোর করে আর কেস করবো না। ঈশান, আমার চোখের দিকে তাকাও। এই চোখের দিকে তাকিয়ে দেখো, শুধু তোমার জন্য ভালোবাসা আছে। জোর করে হোক আর রাগ থেকেই হোক, তোমাকে ভালো তো বেসেছি। তুমি বুঝতে চাইছো না কেন? আমাকে মেনে নিলেই তো পারো। মানছি সিনথিয়ার জায়গা তুমি কাউকে দিতে পারবে না, আমাকেও তো একটু ভালোবাসা চাই, তাই না? একজনকে ভালোবাসার পর মানুষ কি দ্বিতীয় কাউকে ভালোবাসে না বলো? ঈশান সামিয়াকে ছাড়িয়ে নিল, তারপর ওর থেকে কিছুটা দূরে গিয়ে আবার ওর দিকে ফিরে বলতে আরম্ভ করলো, পারে, কিন্তু আমি পারছি না। এই মুহূর্তে আমি কাউকে ভালোবাসার আমার পক্ষে সম্ভব হচ্ছে না। অন্য কেউ বাঁচতে পারলেও আমি বাঁচতে পারছি না। আপনি আমাকে প্লিজ সময় দিন। আপনাকে বিয়ে করবো বলেছি তো, তারপরেও কেন ডিস্টার্ব করছেন? নাকি আজকেই বিয়ে করতে বলছেন আর এই মুহূর্তে? সামিয়া ভাবলো এই ছেলের সাথে কথা বলাটাই বৃথা। একবার বিয়েটা হোক, এই কেউ মজাটা বোঝাবে। বিয়ের কথা হবার পর থেকেই সামিয়া ঈশানদের বাসাতেই থাকে।
আর সেই সুবাদে সামিয়ার সাথে ঈশানের প্রতিনিয়ত দেখা হয়। ভাবি অর্থাৎ সামিয়ার আপু ভেবেছিল সামিয়া যেহেতু একা থাকে তাই এখন থেকে এখানেই থাক। অবশ্য ঈশান বাসা থেকে পালিয়ে যাবার পর সামিয়া কয়েকদিন হোস্টেলেই ছিল। সবাইকে ছেড়ে থাকতে ভালো লাগছিল না, বিশেষ করে যখন বুঝতে পেরেছিল ও ঈশানকে চাই, খুব করে চাই, ভালোবাসে, তখনই ওদের বাসায় চলে এসেছিল। সামিয়া ভেবেছিল এই বাসায় থাকলে ঈশানের কাছাকাছি ওর পাশাপাশি থাকতে পারবে, ওকে বোঝাতে পারবে যে ইগো থেকেই হোক আর যেমন করেই হোক সামিয়া ওকে শেষ পর্যন্ত ভালোবেসেছে। কিন্তু সামিয়া যেন প্রতিনিয়ত ঈশানকে বোঝাতে ব্যর্থ। ঈশান বাসা থেকে চলে যাবার পর থেকেই সামিয়া একটা দোটানায় ভুগছে। মাথাতে শুধু একটা কথাই ঘুরপাক খাচ্ছে, জোর করে ঈশানকে বিয়ে করাটা ঠিক হচ্ছে কি না, জোর করে বিয়েটা করলে ঈশান সামিয়াকে আদৌ মানতে পারবে কি না, নাকি ঈশান ওকে সারা জীবন শুধু একটা বোঝাই মনে করে যাবে। কিন্তু সামিয়ার আপু আর ভাইয়া ওকে বুঝিয়েছে বিয়ের পর সবটা ঠিক হয়ে যাবে। সামিয়া পরে ভেবেছিল ঈশান যাকে ভালোবাসতো সে ভালোবাসাটা এখন আর বেঁচে নেই, তাকে কখনো ঈশান ভুলতে পারবে না, হয়তো বা সাময়িক সময়ের জন্য ভুলে যাবে, কিন্তু মনের একটা কোণে তার জন্য ভালোবাসা আজীবন থেকে যাবে। অন্যদিকে সামিয়াকে বিয়ের পর ঈশান আজ হোক বা কাল, দায়িত্ব থেকে হোক বা কর্তব্য থেকে হোক, ভালোবাসতে বাধ্য হবে। একটা ছেলে আর একটা মেয়ে বিবাহিত হবার পর কখনো দূরে থাকতে পারে না, আগে বা পরে যেমন করে হোক তাদের মাঝে স্বামী স্ত্রীর ভালোবাসার সম্পর্কটা একটা সময় হবেই। অন্যদিকে ঈশান ভেবেছে সামিয়াকে বিয়েটা করলে কি ভালো থাকতে পারবে, নাকি সব সময় মেয়েটা ওকে জ্বালিয়ে মারবে, যেমনটা ঠিক বিয়ের আগে ওকে ভালোবাসি কথাটা বলার পর থেকে জ্বালাচ্ছে। বিয়ের দিন এগিয়ে আসলো আর খুব তোড়জোড়ের সাথেই ঈশানের আর সামিয়ার বিয়ের কাজগুলো সম্পন্ন হলো। ঈশানের আর কিছু করারও ছিল না, আর ও নিজে থেকেই বিয়েতে রাজি হয়েছে। ঈশানও জানে ভাইয়া ওকে কিছুতেই ছাড়বে না, আজ হোক বা কাল বিয়েটা ওকে করতেই হবে। তাছাড়া বিয়ে তো কাউকে না কাউকে করতেই হতো, তাহলে যে মেয়েটা ওকে ভালোবাসে বলে দাবি করছে তাকে করলে সমস্যাটা কি? ঈশান বাসায় আসার পর ভাইয়ার হাতে মার খাবার পর বিয়ে করতে বাধ্য হয়েছে। বিয়েতে এমন কেউ ছিল না যাদের ইনভাইট করা হয়নি, আত্মীয় কাছে দূরের সবাইকেই ইনভাইট করা হয়েছে। ঈশানের ভাইয়ার ব্যবসায়িক থেকে শুরু করে ঈশানের ফ্রেন্ড সার্কেলের মতো যত বন্ধুবান্ধব ছিল সবাইকে দাওয়াত করা হয়েছে। সবাই এসে ওদের জুড়ি দেখে বেশ খুশি হয়েছে, ওদের মন ভরে দোয়া করেছে। ঈশানের বন্ধুরা তো ওকে বলেছে এই মেয়েকে রেখে ও কি করে বাসা থেকে পালিয়ে গেল, আর শুভ সামিয়াকে দেখে ওকে বলেছিল মেয়েটাকে কখনো দেখিনি, আর না দেখি ভেবেছিলাম যে মেয়েটা কেমন না কেমন হবে, কিন্তু বন্ধু এখন তো দেখছি মেয়েটা অসম্ভব রকম সুন্দরী, জাস্ট অসাধারণ মানিয়েছে তোদের দুজনকে। তাহলে তুই কেন এর থেকে পালিয়ে বেড়াচ্ছিস? আমি তো সেটাই বুঝতে পারছি না। দেখতে সুন্দর হলেই তার মনটা সুন্দর হয় না। এই মেয়ে যে পরিমাণে রাগী আর জেদি, তাতে একটা দিন যদি আমার সাথে থাকিস তাহলে বুঝতে পারবি আমাকে কি পরিমাণে ভালোবাসে। ওর ভালোবাসায় আমি অতিষ্ঠ হয়ে গেছি। এত চিন্তা করতে হবে না, দেখিস তুই ভালো হয়ে যাবি। তাছাড়া ভাইয়ার কথাটাও একবার চিন্তা কর, ভাইয়া সব সময় তোর জন্য বেস্ট জিনিসটাই এনেছে। নিজের ভাই বলে যে তোকে এমন করে শাসন করছে, সব সময় নিজের পছন্দটা তোর উপর চাপিয়ে দিচ্ছে তেমনটা নয়। সামান্য একটা পোশাক চুজ করতে গেলেও তো তোকে 10 জনের কাছে যেতে হয়, তাই ভাইয়া নিজের থেকে তোর জন্য বেস্ট জিনিসটাই চুজ করে দিয়েছে। তুই এটা মানিস আর না মানিস, মেয়েটা তোর জন্য লাকি আর তুইও ওর জন্য লাকি। দেখ, যে চলে গেছে সে তোর ছিল না, তাই উপরবেলা তাকে নিয়ে নিয়েছে। এখন পেছনের জিনিসটা ধরে রেখে শুধু শুধু ওকে কষ্ট দিয়ে নিজেও কষ্ট পাবি। ঈশান চুপ করে রইল। শুভ ওর কাঁধের উপর হাত রাখতে ঈশান ওর দিকে তাকালো। তখন মেহেদি বলতে আরম্ভ করলো, কাছের হোক বা দূরের, দিন শেষে আমরা যেখানে চাই সবাই সবার ভালোবাসার মানুষকে নিয়ে হ্যাপি থাকুক, সেখানে তুই বন্ধু তাহলে একটাবার ভেবে দেখ তাহলে তোর কতটা ভালো চাই। তাই বলছে কি সবটা নতুন করে শুরু কর। তুই ভাবিস তোর কেউ নেই, কিন্তু ভাইয়া তোকে প্রচুর পরিমাণে ভালোবাসে।
একটাবার ভেবে দেখ, কতটা ভালোবাসলে নিজের ভাইকে মানুষ নিজের ছেলের মতো মানুষ করে। তুই একটা বারও মানুষটার ভালোবাসা অনুভব করার চেষ্টা করছিস না, তাই মনে হয় ভাইয়া সব সময় তোকে জোর করে। চাওয়ার আগেই তুই সবটা পেয়ে গেছিস, সেই জন্য তোর কাছে সব কিছুই অসহ্য লাগে। একটা সময় নিজেও বুঝতে পারবি যে ভাইয়াই ঠিক ছিল, তোর জন্য সঠিক জিনিসটাই পছন্দ করেছে। তখন তুই খুব বেশি পস্তাবি ভাইয়াকে কষ্ট দিয়ে। এই কয়েকটা দিনে ঈশানও সেটাই ভেবেছে যে ভাইয়া কি সত্যি ওর জন্য ভালো কিছু এনেছে, নাকি সব সময় খারাপ কিছুই চুজ করেছে। সব সময় ভাইয়া এমন কিছু ওকে দিয়েছে যেটা ওর জন্য খারাপ হয়েছে, এমনটা কখনোই হয়নি। বেস্ট আর সবচেয়ে সেরা জিনিসটাই ওর জন্য চুজ করেছে। বাইক চেয়েছে, দামি বাইকটা কিনে দিয়েছে। ফোন চেয়েছে, সবচেয়ে দামি ফোনটাই ওকে দিয়েছে। এমন কিছু নেই যেটা ভাইয়া ওকে দিয়েছে আর সেটা খারাপ হয়েছে, তেমনটা কখনো হয়নি। ঈশান সবটা ভেবে বুঝতে পারলো ভাইয়া হয়তো বা ঠিক, কিন্তু ওর দৃষ্টিকোণ থেকে সেটা জোর জবরদস্তি। ঈশান চুপ করে আছে, তাই শুভ আবারও বলতে লাগলো, সবসময় এত রাগ আর জিদ করে কিচ্ছু হয় না বন্ধু। একটু চিন্তা করে দেখ, ভাইয়া তোকে কতটা ভালোবাসে, যার জন্য সবটা তোকে বেস্ট দেওয়ার চেষ্টা করেছে। তোর জায়গায় আমি থাকলে তো একলাফে বিয়েটা করে নিতাম। যেখানে বাসায় বিয়ে করার কথা বলেও কাউকে রাজি করতে পারছি না। যাকে ভালোবাসি তাকে কতবার বাসায় নিয়ে গেছি, তারপরেও আব্বু আম্মুকে তাও রাজি করাতে পারিনি। সেখানে তুই না চাইতেও যে তোকে ভালোবাসে তাকে বিয়ে করে নিয়েছিস, এতেও তুই খুশি না? তাহলে আর কিসে খুশি হবি বল? ঈশান একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে দুজনের দিকে একবার করে তাকিয়ে বলল, তোরা এখন আমাকে কি করতে বলিস সেটা বল। আমরা তোকে এটাই বলবো, সবটা নতুন করে শুরু কর। মেয়েটার সাথে তুই থাকতে পারবি। তাছাড়া দেখতে তো তেমন রাগী বলে মনে হয়নি। এইটা ঠিক যে মানুষ যাকে খুব বেশি ভালোবাসে তার উপরে রাগ, যে তার অভিমান দেখায়। তোকে ভালোবাসে বলেই তোর উপর এমন করে রাগ দেখিয়েছে। তুই সেটা বুঝতে পারছিস না, বোঝার চেষ্টা কর, তাহলেই বুঝতে পারবি। সিনথিয়াকে ভালোবাসার পর থেকে অন্য কাকে অনুভব করা তো দূরে থাক, অন্য কাকে নিয়ে কখনো কল্পনা করিনি। যেখানে এই মেয়েটাকে বিয়ে করতে হয়েছে, তাহলে কি করে ওকে নিজের পাশে ভাবি বল? এটাই তো সবচেয়ে বড় সমস্যা, যে নেই তার জন্য কষ্ট পেলে কি সে ভালো থাকবে? তাকে ভালো রাখার জন্য হলেও অন্য কারোর সাথে ভালো থাকার চেষ্টা কর। সে যখন জানতে পারবে তার ভালোবাসার মানুষটা কষ্টে আছে, সে কি অনেক ভালো থাকবে বল? সে কি খুশি হবে? যখন দেখবি তুইও ভালো আছিস, সে ওখানে ভালো থাকবে। তাই বলে কি আর রাগ করিস না, আমরা তোর ভালোর দিকটা ভেবেই বলছি। তুই অন্তত মেয়েটার সাথে একটু মানিয়ে নেওয়ার চেষ্টা কর, ভালোবেসে দেখ, সবটা ঠিক হবে। আচ্ছা, ভালো না বাসতে পারলে অন্তত নিজের দায়িত্ব থেকে হলে ওর প্রতি কোনো অবহেলা করিস না। দেখিস ও তোকে ভালোবেসে সবটা নিজের করে নিবে। মেয়েরা বিয়ের আগে একটু উড়নচণ্ডী থাকে, কিন্তু বিয়ের পর সবটা ঠিক হয়ে যায়। ভালোবাসা কি এতটাই সহজ? ও মুখ দিয়ে বললে কি আমি বিশ্বাস করে নেব ও আমাকে ভালোবাসে? মেয়েটা ইগো থেকে বলছে আমাকে ভালোবাসে, কিন্তু একটা সময় ওর মনে হবে যে এটা ভালোবাসা নয়। রাখ তো তোর ফালতু কথা। ভালোবাসা যায় না, ভালোবাসা যায় না বলছিস? তুই বাসিস না, কিন্তু মেয়েটা বাসে। আর একবার যখন বিয়ে করেছিস, তাহলে না হয় মেয়েটার সাথে একটু সময় কাটা। তারপর যখন মনে হবে যে মেয়েটা এতটাই বাজে যে সময় কাটানো যায় না, তখন না হয় দূরে সরে থাকিস। তার আগে ওকে একটু সময় তো দিবি। তা না করেই বলছিস তুই ওর সাথে ভালো থাকতে পারবি না। মেয়েটার সাথে তুই কথাও বলিস না, আমরা তো শুনেছি। তুই একটু মেয়েটার সাথে কখনো নিজ থেকে কথা বলিস না, উল্টো ইগনোর করছিস। তাই তো মেয়েটা এরকম সিদ্ধান্ত নিল, না হলে তো তোকে আগেই নিজের মনের কথা বলতো। তোরা কি বলতে চাস বলতো? এখানে কি তোরা বিয়ে খেতে এসেছিস, নাকি আমার ব্রেন ওয়াশ করতে এসেছিস? তোর যেটা মনে হয় তুই সেটাই ভাবতে পারিস, তবে আমরা তোর ভালো চাই, এটা তুই পরবর্তীতে বুঝতে পারবি। আমিও দেখব ও কতটা ভালোবাসতে পারে আমাকে। ভালোবাসাটা কি এতটাই সহজ নাকি যে জেদ করে কেউ চাইলো আমি তাকে দিয়ে দিলাম? মেহেদি কিছু একটা ভেবে ঈশানের কাঁধের উপর দিয়ে হাত ওকে এক হাতে জড়িয়ে ধরে বলতে আরম্ভ করলো, ঠিক আছে বন্ধু, তুমি না হয় ওকে ট্রাই করে দেখো যে ও তোমাকে ভালোবাসে কিনা, তারপর না হয় বুঝতে পারবে। এবার ঈশান ওর দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালেই মেহেদি হেসে বলতে আরম্ভ করলো, সব কথা সবার সামনে বলতে হয় না, যা বলি কানে কানে শোন। ঈশান কানে গিয়ে দিতেই মেহেদি ওকে বুঝিয়ে দিল কি করতে হবে। মেহেদির কথা শুনে ঈশান একটা মুচকি হাসি দিল, ভাবতে আরম্ভ করলো তাহলে এটাই করাটা ঠিক হবে।
দেখা যাবে ম্যাডাম ওকে কতটা ভালোবাসে। কথাগুলো ভেবেই ঈশান ওদের থেকে বিদায় নিয়ে রুমের সামনে গিয়ে দাঁড়ালো। তখন ভাবি এসে ওর সামনে দাঁড়ালো। ঈশান ভাবির দিকে তাকাতেই ভাবি বলতে আরম্ভ করলো, ভাইয়া, আমার বোনটা একটু রাগী। বিয়েটা যেমন করে হোক, এখন তোমরা স্বামী স্ত্রী, তাই আমি বলি কি, তুমি ওকে একটা সুযোগ দাও। কি করব বলো, একমাত্র বোন আমার থেকে দূরে গিয়ে কি করে ভালো থাকবে? বোঝার বয়স হতেই মা বাবাকে হারিয়েছে। তারপর ওর গার্জেন বলতে শুধু আমিই ছিলাম। ভেবেছিলাম তোমার সাথে বিয়েটা হলে আমরা একসাথে থাকতে পারবো। বোনটাকে দূরে সরিয়ে দিতে হবে না। বোনটা আমার পাগলি টাইপের, কিন্তু তোমাকে অনেক ভালোবাসবে। দেখো, ও আমাকে কান্নাকাটি করে বলেছে ও তোমাকে সত্যিই ভালোবাসে। ভাইয়া, তুমিও একটু চেষ্টা করো। ভাবি হিসেবে নয়, তোমার বোনের অধিকার থেকেই বলছি। একটা বার আমার মনটাকে একটু ভালোবেসে দেখো, ও তোমাকে অনেক বেশি ভালোবাসবে। আমি জানি তোমার আমাদের ওপর অনেক রাগ আর ক্ষোভ জমেই আছে। জোর করে তোমাকে বিয়েটা দিয়েছি বলে তুমি বিয়েতে রাজি না হলে বিশ্বাস করো, আমি তোমার ভাইয়াকে জোর করতে বারণ করতাম, কিন্তু সে কি এত সহজে কারো কথা শুনবে এ বলো? সেদিন সামিয়া এসে ওরকম কান্নাকাটি করে কথাগুলো বলতেই তোমার ভাইয়ার রেখে এমন সিদ্ধান্ত নিল। ভাইয়া, তোমাকে সেদিন থাপ্পড় মেরেছিলাম বলেই তুমি হয়তো সেই রাগেই সামিয়াকে বিয়েটা করতে চাওনি, আর না হলে যাকে ভালোবাসতে তার জন্যই ওকে দূরে সরিয়ে দিতে চাইছিলে। কিন্তু দেখো, সিনথিয়াকে তুমি আর কখনো ফিরে পাবেই না। ভাইয়া, ওদেরকে ভুলে আমাদের এগিয়ে যেতে হয়। তুমি না হয় ওকে ভুলতে না পারলেও সামনে এগিয়ে যাও। যেটা আমাদের কপালে থাকে সেটা পাওয়ার আমাদের নিজেকে একটা ভাগ্যবান বলে মনে হয়। উপরওয়ালা আমাদেরকে সেটাই দেন, যেটা আমাদের জন্য ঠিক ছিল, যেটা আমাদের পাওয়ার কথা ছিল। যেটা আমাদের নয়, সেটা আমরা ডিজার্ভ করি না, সেটা উপরওয়ালা আমাদের কখনোই দেন না। ঠিক আছে ভাবি, আমি তোমাদের কথাটা পালন করার চেষ্টা করব। আমাকে সময় দাও, আমি সবটা মানিয়ে নেওয়ার চেষ্টা করব। বিয়েটা কোনো ছেলে খেলা নয়, জোর করে বিয়েটা দিলেও আমি করতাম না। কিন্তু আমি বিয়েটা না করলে ভাইয়া জোরাজুরি করতো, আর অন্য কাউকে না কাউকে তো বিয়েটা করতেই হতো। তাই তোমার বোনকেই করলাম। আমি বুঝতে পেরেছি তুমি কি বলতে চাইছো আমাকে, আর বোঝাতে হবে না। আমাকে একটু সময় দাও। আমি বিয়ের জন্য নিজেকে প্রপার গুছিয়ে উঠতে পারিনি। ভাইয়া হুটহাট করে বিয়ের কথা বলল, তার উপর তোমার বোনকে আমার বিয়েটা করতে হলো। কিন্তু তাই বলে যে তাকে অবহেলা করব কিংবা মানিয়ে নেওয়ার চেষ্টা করব না, তেমনটা নয়। উল্টো তোমার বোনটা যতটা রাগী আর জেদি, সে আমাকে মেনে নেয় কিনা সন্দেহ। এমন কিছুই হবে না। বিয়ের আগেই তো আমিও কতটা রাগিয়ে ছিলাম। তোমার ভাইয়ার সাথে আমার সম্পর্ক হওয়ার পর থেকে আমার মধ্যে পরিবর্তন আসতে শুরু করলো। তোমার ভাইয়া যখন আমাকে বলেছিল আমার মধ্যে মেয়েলি কোনো স্বভাব নেই, তখন থেকে নিজেকে পরিবর্তন করেছিলাম। আমার বোনটাও ঠিক পরিবর্তন হয়ে যাবে। দেখো, একটা মেয়ে পারে একটা ছেলের জন্য নিজেকে পরিবর্তন করতে, তেমনই তোমার কারণে আমার বোনটাও নিজেকে পরিবর্তন করেছে। সেটা একবার বোঝার চেষ্টা করিও, দেখো সবটা ঠিক হয়ে যাবে। ঈশান ভাবির একগাদা উপদেশ শুনে তারপর ভাবিকে আশ্বস্ত করে রুমের দরজা ঠেলে ভিতরে ঢুকতেই খেয়াল করলো বিছানার মাঝখানে একটা পরী বসে আছে। বেডটা ফুল আর ছোট বাটি দিয়ে এত সুন্দর করে সাজানো হয়েছে যেটা কল্পনার বাহিরে। ঈশান কিছুটা এগিয়ে যেতে দেখলো রুমের মাঝখানে বেডের সামনে খুব সুন্দর করে একটা লাভ শেপ ফুল দিয়ে আঁকানো, মাঝখানে ছোট ছোট বাতি দেওয়া, আর সেখানে সামিয়া আর ঈশানের নামটা লেখা। ঈশান একটু মুচকি হাসলো, ভাবলো ভাবির পছন্দ আছে বলতে হয়। নিশ্চিত এগুলো ভাবির প্ল্যানিং করা ছিল, তাই হয়তো বা এরকম সুন্দর একটা উপহার ওদের দিতে পেরেছে। ঈশান এগিয়ে এসে সামিয়ার সামনে কিছুক্ষণ দাঁড়ালো। সামিয়া ঈশানের উপস্থিতি টের পেয়ে হাত মোচড়াতে আরম্ভ করলো। ফুলসজ্জার রাত, তাই হয়তো বা লজ্জা পাচ্ছে। ঈশান মাথার পাকড়িটা খুলে টি টেবিলের উপর রাখতেই সামিয়া নেমে আসলো। তারপর যখনই ঈশানের পায়ের হাত দিয়ে সালাম করতে নেবে তখন ঈশান পাগুলো সরিয়ে নিল আর বলতে আরম্ভ করলো, থাক, আর এত সম্মান দেখাতে হবে না। এই কয়েকটা দিন কম সম্মান করেননি। তাছাড়া কথা, আমি আপনার জুনিয়র। সিনিয়র হয়ে একজন জুনিয়রকে সালাম করাটা বেমানান। সবচেয়ে বড় কথা, কারো সামনে মাথা নত করাটা তার সামনে নিজেকে ছোট প্রমাণ করা হয়। উপরওয়ালা এতে নারাজ হন। এরকম কাজ আর দ্বিতীয়বার কখনো করবেন না। সামিয়া চুপ করে রইল।
ঈশান ওর মুখের দিকে একবারও তাকালো না। সামিয়া ভেবেছিল ঈশান হয়তো বা রাগ করে থাকলেও ওর সাথে আজকে অন্তত ভালোভাবে কথা বলবে, কিন্তু কোথায় কি হতো, সেই আগের মতোই কথা বলছে। তাই সামিয়া বলতে আরম্ভ করলো, তুমি কি চিন্তা করেছো আমাকে মেনে নেবে নাকি বাংলা সিনেমার মতো ডায়লগ দিবে? তোমার আমাকে ভালোবাসা সম্ভব নয়। বিয়েটা তুমি মানো না সেটা সরাসরি বলো। কেন এইসব বলতে হবে কেন? আমি কি বাংলা সিনেমার হিরো যে আমাকে এসব ডায়ালগ মারতে হবে? তা তো জানি না, তবে সবাই তো এই কথাটাই বলে। যেহেতু বিয়েটা তোমার সাথে আমার জোর করে হয়েছে, তাহলে এই কথা তোমার পক্ষে না বলার কিছুই নেই। দেখেন, আমি অত কিছু বলতেও চাই না, কিংবা আমার দ্বারা এগুলো সম্ভব না। আমি সাধারণ সহজ সরল স্বভাবের ছেলে, যেটা এই কয়েকটা দিনে বেশ ভালো করে জেনে গেছেন। মেয়েদের সাথে ফ্রেন্ডশিপ কিংবা তাদের সাথে ফ্লার্টিং করা আমার পক্ষে সম্ভব ছিল না। আমার কোনো মেয়ে ফ্রেন্ড নেই, সেটা আমার ফ্রেন্ড সার্কেল দেখেই বুঝতে পেরেছেন। যাকে ভালোবাসতাম তাকেই নিজের মনে জায়গা দিয়েছিলাম। দ্বিতীয়বার যে আপনি আমার লাইফে আসবেন সেটা ভাবিনি। যেমন করেই হোক, আপনি আমার স্ত্রী। সবই দেখছি ঠিক আছে, এত সুবুদ্ধি হলো কোথা থেকে? মানে? স্বামী স্ত্রী যখন মেনে নিয়েছো, নিজেকে যেহেতু আমার স্বামী দাবি করছো, তাহলে আপনি করে কেন বলছো? আর কাকে আপনি করে বলছো? হ্যাঁ, তুমি জুনিয়র, ওসব পরের কথা। স্বামী স্ত্রীর মাঝে বয়সটা কোনো ফ্যাক্ট করে না। আমাকেই তুমি করে বলতে হবে, ব্যাস। আমার সময় লাগবে, চেষ্টা করব। এখন দাঁড়িয়ে না থেকে গিয়ে শুয়ে পড়ুন। শুয়ে পড়বো মানে? আর চেষ্টা করবে কি? এই চেষ্টাটা করতে হবে আজকে থেকেই। কাল করব, পরশু করব করে সময় যত পেরোবে তত বেশি আমাদের মাঝে দূরত্ব সৃষ্টি হবে, আর আমি সেটা হতে দিতে চাই না। তাহলে কি চান আপনি? আজও বাসর রাতে স্ত্রী তার স্বামীর কাছ থেকে কি চায় তুমি সেটা বুঝতে পারো না? তুমি কি এতটাই বাচ্চা যে তোমাকে সব কিছু বুঝিয়ে দিতে হয়? আগে কখনো বিয়ে করিনি তো, তাই বুঝতে পারছি না। যদি বুঝিয়ে বলতেন তাহলে সুবিধা হতো। কি করলে আপনি খুশি হবেন সেটা আমাকে বলেন, আমি চেষ্টা করব। এতটাও ন্যাকা নাও যতটা তুমি সাজার চেষ্টা করছো। শোনো, বাসর রাতে স্ত্রী তার স্বামী থেকে ভালোবাসা আর আদর্শ হাত চায়। তুমি কি এইটুকু বুঝতে পারো না? এখন আমাকে কি করতে হবে সেটা বলেন। বাসর রাতে স্বামী তার স্ত্রীর সাথে কি করে তুমিও সেটাই করবে। ঠিক আছে, আপনার যেরকম ইচ্ছা। কথাগুলো বলতে বলতেই ঈশান যেটা করলো সেটার জন্য সামিয়া কখনো প্রস্তুত ছিল না। ঈশান কথাটা বলেই সামিয়াকে ধাক্কা মেরে বেডে ফেলে দিল। সামিয়ার আশ্চর্যের চরম সীমায় পৌঁছে গেল। সামিয়া ঈশানের দিকে তাকিয়ে কিছু বুঝে ওঠার আগেই ঈশান ওর দিকে এগোতে লাগলো, পাঞ্জাবির বোতামগুলো খুলতে খুলতে। পাঞ্জাবিটা খুলেই ঈশান ফ্লোরে ছুঁড়ে মারল। ঈশানের এমন বিহেভ দেখে সামিয়া অবাক হয়ে ওর দিকে তাকিয়ে রইল। সামিয়া কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছে। ও ঈশানকে কি বোঝালো আর ঈশান কি বুঝলো? তারপরও সামিয়া চুপ করে রইল। ঈশানের এরকম বিহেভিয়ার দেখে ওর দিকে ট্যাপ ট্যাপ করে ঈশানের দিকে শুধু তাকিয়েই রইল। ঈশান সামিয়ার সামনে এসেই তখন টান মেরে সামিয়ার মাথা থেকে ওড়নাটা ফেলে দিল। তারপর ওর দিকে এগোতে আরম্ভ করলো। সামিয়া ভাবতেও পারেনি যে ঈশানকে একবার এরকম কথা বলতেই ঈশান এরকম পদক্ষেপ নেবে। ঈশান সামিয়ার দিকে সামনে এগোতে এগোতে ওর এতটাই কাছে চলে আসলো যে এখন সামিয়া নিচে আর ঈশান ওর উপরে। দুজনেই দুজনের অনেকটাই কাছাকাছি। সামিয়া ঈশানের দিকে লজ্জায় তাকাতেই পারছে না। ঘন ঘন ওর বুকের ওঠানামাটা শুরু হয়ে গেছে, যদিও এই কাছে আসাটা স্বাভাবিক ছিল না। সামিয়া ভেবেছিল ঈশান ৮-১০টা রোমান্টিক স্বামীর মতো আজ হোক বা কাল ওর কাছে আসবে, ওকে ভালোবেসে নিজের সাথে মিশিয়ে নেবে। কিন্তু ঈশান আজকে যেটা না করে একদম ভিলেনদের মতো ধাক্কা মেরে ওকে বিছানায় ফেলে দিল। কথাগুলো ভাবতেই সামিয়ার গলা শুকিয়ে আসলো। ততক্ষণে ঈশান সামিয়ার ঠোঁটের দিকে নিজের ঠোঁট জোড়া এগোতে লাগলো। সামিয়া ভাবলো ঈশান ঠোঁটে কিস করবে, কিন্তু ঈশান তা না করে ওকে অবাক করে দিয়ে সামিয়ার গলায় আরও ঘাড়ে নিজের ঠোঁটে স্পর্শ দিতে আরম্ভ করলো। সামিয়া না চাইতেও নিজের শাড়িটা খামচে ধরলো আর চোখ জোড়া বন্ধ করে নিল। ঈশানের স্পর্শ সামিয়ার মাঝে যেমন অনুভূতিটা হওয়ার কথা ছিল সেটা না হয়ে একটা অন্যরকম খারাপ লাগা কাজ করতে লাগলো। কারণ প্রথমে ঈশানের ঠোঁটের স্পর্শগুলো পেলেও এখন সামিয়া ওর কামড়গুলো হজম করছিল, যার থেকে একটা তিক্ততা প্রকাশ পাচ্ছে।
ঈশান ঠোঁটের স্পর্শের জায়গায় সামিয়ার গলায় আর ঘাড়ে অসংখ্য কামড় বসিয়ে দিল, যা ওর কাছে বিশ্বের মতো লাগছিল। সামিয়ার এই মুহূর্তে ইচ্ছে করছে ওকে সরিয়ে দিতে, কিন্তু নিজের স্বামী বলে সেটা করতেও পারছে না। ঈশান এক পর্যায়ে সামিয়ার বুকের উপর থেকে শাড়ির আঁচলটা ফেলে দিল, তারপর সেখানেও অসংখ্য বিষাক্ত স্পর্শ দিতে আরম্ভ করল, যেটা সামিয়া কখনোই চায়নি। ঈশানের মাথায় কী চলছে সামিয়া জানে না। এত কিছুর পরও ঈশান ওর কাছে আসবে সেটা সামিয়া ভাবতেও পারেনি, কিন্তু এমন করে আসবে সেটা ওর কল্পনাতেও ছিল না। সামিয়া কিছু বুঝে ওঠার আগেই ঈশান ওর নারী অবয়বে ইচ্ছামতো আর অস্বাভাবিকভাবে হাতের বিচরণ ঘটাতে লাগলো, যেটাতে সামিয়ার প্রচুর পরিমাণে অস্বস্তি বোধ হয়েছিল। সামিয়া পারছিল না ঈশানকে সরিয়ে দিতে কোনো এক বাধার কারণে। একটা পর্যায়ে ঈশান যখন সামিয়ার ঠোঁট মিশিয়ে কামড় বসালো, সাথে সাথে সামিয়া আর থাকতে না পেরে ঈশানকে ধাক্কা মেরে দূরে সরিয়ে দিল। সামিয়ার এরকম কর্মকাণ্ডে ঈশান অবাক চোখে ওর দিকে তাকিয়ে রইল। সামিয়া উঠে বসে শাড়ির আঁচলটা বুকে টেনে নিল, তারপর ঠোঁটে আঙুল দিয়ে হাতের সামনে আনতেই বুঝতে পারল ঠোঁট জোড়া কেটে রক্ত বের হচ্ছে। অন্যদিকে ঈশান কৌতূহলবশত বলতে আরম্ভ করলো, কি হলো, সরিয়ে দিলে যে? তোমার কথা মতোই তো ভালোবাসিলাম, তাহলে এমন করে সরিয়ে দিলে কেন? ছি, এটা তোমার ভালোবাসা ছিল? আমি এইভাবে স্পর্শ করতে বলেছি? আমি আদর করতে বলেছিলাম, তাই বলে এইটা তোমার ভালোবাসা? এইটা তোমার আদর? আমি জানতাম না আদরের নামে তুমি আমাকে বিষাক্ত স্পর্শগুলো করছো। সেটা আমি কখনো চাইনি। তুমি আমার সাথে এইসব করতে চাইছো, সেইটা যদি জানতাম তাহলে কখনোই এই বিয়েটা আমি করতাম না। কি হলো, তুমি না আমাকে ভালোবাসো? এত সহজে মিটে গেল তোমার ভালোবাসা? এত সহজে শেষ হয়ে গেল তোমার ভালোবাসা? এইভাবে নিজের হাজবেন্ডকে সরিয়ে দিতে হয়? স্বামীর ভালোবাসাটা উপভোগ করতে হয়, জানো না বউ? আসো দেখি, কাছে আসো, আদর করি। একদম না, একদম আমার কাছে আসার চেষ্টা করবে না। আমি তোমাকে ভালোবেসেছি, কিন্তু এরকম বিষাক্ত স্পর্শের জন্য নয়। ভালোবাসার অনুভূতি স্পর্শ এরকম বিষাক্ত কোনো আঘাতে বোঝাতে হয় না। তুমি আমাকে ভালোই বাসো না, উল্টো এটা তোমার একটা রাগ আর জেদ, যেটা তুমি আমার উপর দেখাচ্ছ। যেদিন সম্পূর্ণভাবে ভালোবাসতে পারবে সেদিন আমার কাছে আসবে, না হলে নয়। এত সহজে তোমার ভালোবাসা শেষ হয়ে গেল? কিন্তু আমার তো ভালোবাসাটা শেষ হয়নি, এখনো তোমাকে আদর করা বাকি আছে। তুমি চাস জুড়ে যেতে পারবে না, আসো কাছে আসো। এমন ভালোবাসা আমার চাই না। এসবের জন্য তুমি আমাকে বিয়ে করেছো, তাহলে সেটা তোমার ভুল। আমি তোমার ভালোবাসাটা চাই, এগুলোর জন্য নয়। তুমি আমার সাথে জোর করে এইসব করতে চাইছো। এইসব করে কি বোঝাতে চাইছো? তুমি আমাকে ঘৃণা করো, তাতে যেন আমি তোমাকে ভুলে বুঝি, সেটাই তো? আমি তোমাকে ভালোবাসি কিনা সেটা বোঝাতে চেয়েছিলাম, কিন্তু তুমি আমার ভালোবাসাটা নিতে পারলে না। আমার ভুল হয়েছে। তোমাকে বিয়ে করাটা আমার জন্য অন্যায় ছিল, তোমাকে ভালোবেসে বিয়ে করাটা। তুমি আমাকে যেদিন ভালোবাসতে পারবে সেদিন বলো, আমি তোমার ডাকে সাড়া দিব। কিন্তু তারপরও এইসব করার জন্য আমাকে কাছে টানার দরকার নেই। সামিয়া উঠে ওয়াশরুমে চলে গেল। ঈশান কিছুক্ষণ বসে থেকে কিছু একটা ভাবলো। এরকমটা তো হওয়ারই ছিল, আর ঈশান জানতো এরকমভাবে স্পর্শ করলে সামিয়া ওকে জোর করেই সরিয়ে দিবে। ঈশান কিছুক্ষণ পর উঠে তারপর ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে একটা বালিশ আর চাদর নিয়ে শুয়ে পড়ল। সামিয়া ঈশানের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। এই মানুষটা কি চাইছে ওর কাছে সেটা সামিয়ার বোঝার বাইরে। ছেলেটা ওর থেকে 2 বছরের জুনিয়র, তারপরও সামিয়া ওকে ভালোবেসেছে। ঈশানের দিকে তাকিয়ে থাকতে থাকতেই একটা সময় সামিয়া চোখ দিয়ে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। মাঝে কেটে গেল কয়েকটা দিন। সামিয়া বাবার বাড়িতে যাওয়ার ঝামেলা নেই, তাই একটা দিনেই বিয়ের ঝামেলা মিটে গিয়েছিল। বিয়ের 15 দিন পর ভাইয়া ঈশানকে রুমে ডাকলো। ঈশান ভাইয়ার রুমে আসতেই দেখলো ভাইয়া কিছু একটাই চোখ বোলাচ্ছে। ঈশান এসে মাথা নিচু করে বলতে লাগলো, কি জন্য ডেকেছো ভাইয়া? ভাইয়া ঈশানের দিকে তাকিয়ে কিছু একটা ভালো করে দেখলো, তারপর বলতে লাগলো, আমি আর তোকে কোনো বিষয়ে জোর করতে চাই না। বিয়েটা দেওয়ার মনে হয় আমার ভুল হয়েছে। মনে হচ্ছে তোর মতের বিরুদ্ধে গিয়ে আমি ঠিক করিনি, কিন্তু আমি তোকে বলছি এই বিয়েটা করে তুই আজ হোক বা কাল অনেক হ্যাপি থাকবি। সেটা তুই একটা সময় মিলিয়ে নিস। কি জন্য ডেকেছো সেটাই বলো।
ভাবছিলাম যে তোকে অফিসে যাওয়ার কথা বলবো। আসলে ব্যবসাটা এখন বড় হয়েছে, আজ হোক বা কাল নিজের সবকিছু তো নিজেকেই বুঝে নিতে হবে। তাই ভাবছিলাম তোকে অফিসে যাওয়ার কথা বলবো। এখন তুই যদি যেতে না চাস তাহলে জোর করব না, হয়তোবা আমার কষ্ট হবে, তাতেও ম্যানেজ করে নিব। তাছাড়া এখন বিয়ে করেছিস, কতদিন বসে থাকবি? পড়ালেখা করছি তো, পড়ালেখা করছিস কর, কিন্তু পাশাপাশি যদি ব্যবসাটা একটু দেখতি তাহলে আমার কিছুটা কাজ কমতো, একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারতাম। কখন কোন অফিসে যেতে হবে আমাকে বলো, আমি চলে আসব। রাগ করে এরকম বলছিস তাই না? আমি জোর করে তোর বিয়েটা দিয়ে অন্যায় করলাম, তোকে বোঝানোর ক্ষমতা আমার নেই। কিন্তু একটা সময় তুই বুঝতে পারবি যে তোর জন্য সবসময় আমি ভালোটাই চেয়েছি। আমি তোকে শুধু নিজের ভাই নয়, মা বাবা মারা যাওয়ার পর থেকে তোকে নিজের সন্তানের মতো আগলে রেখেছি। একজন বড় ভাইয়ের দায়িত্ব কতটা সেদিন বুঝবি যেদিন বাবা হবি। বাবা মা থাকলে হয়তো এতটা জোর জবরদস্তি তোর সাথে করতো না। রাগ করছি আমার সাথে কর, কিন্তু রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নিতে হবে। আমি কোনো কিছু নিয়ে রাগ করিনি। তাছাড়া বিয়েটা যেভাবেই হোক, বিয়েটা তো করেছি। বেকার ঘুরে বেড়ালে নিজেরই খারাপ লাগবে। আর আমি চাই না আমার বউ তার বান্ধবী কিংবা আত্মীয় স্বজনের থেকে শুনুক তার স্বামী বেকার। ঈশানের কথায় ভাইয়া খুশি হলো। সেদিন ঈশানকে নিয়ে ভাইয়া অফিসে চলে গেল। ঈশানকে ভাইয়া দুটো অফিসেই নিয়ে গেল। ভাবলো ওকে দুইটা অপশানই দেখানো উচিত, তাই দুইটা অফিসেই নিয়ে গিয়ে সবার সাথে পরিচয় করিয়ে দিল। তারপর বলতে আরম্ভ করলো, এখন বল তুই কোন অফিসটা দেখাশোনা করতে চাস? যে অফিসে বসতে চাস সেটাতেই বসবি। অপশন হিসেবে দুইটাই দিয়েছে। এখন তুই যদি নাও চাস আমি তোকে জোর করব না, কিন্তু একটা না একটা সময় তোর নিজের জিনিসগুলো তোকেই বুঝে নিতে হবে। তুমি যেটা ভালো মনে করবে, যেটা তোমার পছন্দ সেটাই দিও। আমি কখনো তোমার পছন্দের উপর কথা বলেছি? ঠিক তো? বুঝে বলছিস তো সবটা? হ্যাঁ, বুঝেই বলছি। ভাইয়া আর কিছু বলার আগেই ওনার ফোনটা বাজতে আরম্ভ করলো। রিসিভ করে কানে দিতেই ওপাশ থেকে কেউ একজন উত্তেজিত কণ্ঠে বলতে শুরু করলো, ভাইয়া কোথায় তুমি? কোথায় আবার? তোমার হাজবেন্ডকে নিয়ে অফিসে এসেছে। কেন, কি হয়েছে? আর তোমার কণ্ঠটা এমন শোনাচ্ছে কেন? ভাইয়া আপু মাথা ঘুরে পড়ে গেছে, তুমি এক্ষুনি ডক্টর নিয়ে আসো প্লিজ। কি বলছোটা কি? কখন হয়েছে? কিভাবে হলো? কিছুই তো বুঝতে পারলাম না। একটু আগে আপু আমার রুম থেকে যাওয়ার সময় দরজার সামনে যেতেই কেমন মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে পড়ে। আমি বিষয়টা বোঝার জন্য কাছে যেতেই বলে শরীর খারাপ লাগছে। আপু মাথা ঘুরে পড়ে যেতে নিলে আমি আপুকে নিয়ে রুমে শুয়ে দিয়েছি আর তোমাকে ফোন করেছি। প্লিজ ভাইয়া বাসায় এসো। সামিয়া কথাটা বলেই ফোনটা কেটে দিল। ভাইয়াকে চিন্তিত দেখাচ্ছে দেখেই ঈশান বলল, ভাইয়া কি হয়েছে? তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? তোর ভাবি মাথা ঘুরে পড়ে গেছে, এখনই আমাকে বাসায় যেতে হবে। তাহলে তো ডক্টর নিয়ে যেতে হবে। তুমি বাসায় যাও, আমি ডক্টর নিয়ে আসি। ঠিক আছে, তাড়াতাড়ি আসবি কিন্তু। ঈশান আর ভাইয়া দুজনেই বেরিয়ে গেল। ভাইয়া বাসার উদ্দেশ্যে চলে গেল আর ঈশান গেল ওদের চেনা ডক্টরকে আনতে। ভাইয়া বাসায় ফিরেই দেখলো ভাবি বিছানায় শুয়ে আছে, সামিয়া পাশে বসে আছে। ভাইয়া এসেই বলতে লাগলো, নীলা, কি হয়েছে তোমার? ঠিক আছো তুমি? ভাইয়া এখনো আপুর জ্ঞান ফেরেনি। মুখে পানি দিলাম, তারপরও কিচ্ছু হচ্ছে না। তোমাকে না ডক্টর নিয়ে আসতে বলেছিলাম, তুমি ডক্টর নিয়ে আসোনি? ঈশান ডক্টর নিয়ে আসছে। এরই মাঝে ঈশান ডক্টর নিয়ে ঢুকলো। ডক্টর আসতেই ভাইয়া আর সামিয়া সরে গেল। ডক্টর ভাবিকে কিছুক্ষণ ধরে দেখে একটু মুচকি হেসে তারপর ভাইয়ার দিকে তাকালেই তখন ভাইয়া বলতে আরম্ভ করলো, কি হলো, আপনি হাসছেন কেন? আমার স্ত্রী অসুস্থ আর আপনি কিনা হাসছেন? আরে ধুর মশাই, সবসময় রাগ দেখালে চলবে? কিছু সময় হাসতেও হবে। যাই হোক, আপনি বাবা হতে যাচ্ছেন, আপনার ওয়াইফ প্রেগনেন্ট। ভাইয়া কিছু বলার ভাষা হারিয়ে ফেলল। ডক্টর কিছুক্ষণ ধরে ভাবিকে দেখতে লাগলো। ভাইয়াকে এরকম চুপচাপ দেখে ঈশান এসে ভাইয়ার সামনে দাঁড়াতেই ভাইয়া ওর দিকে ফিরেই ওকে জড়িয়ে ধরে বলতে আরম্ভ করলো, আমি কতটা খুশি হয়েছি সেটা আজকে তোকে বলে বোঝাতে পারবো না ভাই। বাবা মা চলে যাওয়ার পরে একা হয়ে পড়েছিলাম, তোকে সেই অভাবটা আমি বুঝতে দেইনি। আমি সব সময় তোকে প্রথম সন্তান ভেবেছি, আর দ্বিতীয়বার আজকে যখন বাবা হবার কথাটা শুনলাম তখন আমি অনুভূতিহীন হয়ে পড়েছিলাম। আমি অনেক হ্যাপি ঈশান। তোমার কি মনে হয় আমরা খুশি না? আমাদের এত বড় বাড়িতে একটা পিচ্চি আসবে, সারা বাড়ি জুড়ে দৌড়ে বেড়াবে, আমাকে চাচ্চু বলে বেড়াবে, আর তোমাকে আব্বু বলে রাখবে। সেটাই কি আমরা খুশি নই বলো? এরই মাঝে ডক্টরের দেখা হয়ে গেলে
তখন ঈশান ভাইয়াকে ছাড়িয়ে নিল। ভাইয়া চোখের পানি মুছে দিয়ে ভাবির পাশে বসতে বসতে বলল, ভাইয়া তুমি বাবির পাশে বসো, আমি ডক্টরকে এগিয়ে দিয়ে আসি। এবার ঈশানের কথা মতো ভাইয়া ভাবির পাশে গিয়ে একটা হাত ধরে বসলো। একটু পর যখন ভাবির জ্ঞান ফিরল, দেখলো ভাইয়া ভাবির পাশে বসে আছে। ভাবিকে উঠে বসতেই ভাইয়া সাহায্য করতেই ভাবি জিজ্ঞেস করলো তার কি হয়েছে। তখন ভাইয়া ভাবিকে জড়িয়ে ধরে সামিয়া বেশ খানিকটা লজ্জা পেয়ে গেল। তারপর দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল। ঈশান তখনই বাসার ভিতর ঢুকছিল। সামিয়াকে দৌড়ে রুমের দিকে যেতে দেখে ওর বেশ খানিকটা সন্দেহ হলো। ঈশান আর এক মুহূর্ত দেরি না করে এবার ভাইয়া ভাবির রুমের সামনে এসে দেখলো তাদের আলিঙ্গন। দুজন দুজনকে জড়িয়ে ধরে রাখতে দেখে ঈশান ভাবলো এখন আর এখানে থাকাটা ঠিক হবে না, তাই রুমের দিকে গেল। সামিয়ার কি হয়েছে তাই বিষয়টা জানার জন্য রুমের সামনে আসতেই ঈশান বুঝতে পারল মেয়েটা বালিশে মুখ গুজে ফুপিয়ে কান্না করছে। ঈশান দরজার সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ চুপ করে রইল। এরই মাঝে সামিয়া ফুপিয়ে ফুপিয়ে বলতে আরম্ভ করলো, আপু আর দুলা ভাইয়ের সংসারটা কত সুন্দর, আর আমারও ভালোই বাসে না। বাসর রাতে সেদিন ভালোবাসতে বললাম আর সে আমাকে এমন করে স্পর্শ করলো, তাতে আমার শুধু খারাপ লাগাটাই কাজ করলো। আমাকে ভালোবাসা যায় না, আমার প্রতি ওর এতটাই রাগ, আমি ওর থেকে অনেক দূরে চলে যাব। ও কি করে আমার প্রতি তখন রাগ দেখায় আমিও দেখে নিব। বিয়ের পর থেকে আমি একটাবারও ওকে কোনো কিছুর জন্য জোর করিনি, আর সেই দিন রাতে ওকে ভালোবাসার কথা বলতেই এরকম রুডভাবে আমাকে টাচ করলো। বুঝেছি ও আমাকে ভালোবাসে না, তো আমি ওর থেকে দূরে সরে যাব, তাহলেই ও আমার কষ্টটা বুঝতে পারবে। সিনথিয়া ওকে ছেড়ে চলে গেছিল না, এবার আমি ওকে ছেড়ে চলে গেলে ও বুঝতে পারবে ভালোবাসা ছাড়া থাকাটা কতটা কষ্টের। দ্বিতীয়বার ভালোবাসাটা হারিয়ে ও একা থাকুক, সেটাই ওর জন্য শিক্ষা হবে। আপু দুলা ভাই, তোমাদের দেখে আজকে আমার খুব হিংসা হচ্ছে জানো। আমি না চাইলেও কখনো এমন একটা দিন দেখতে পারবো না। ঈশান কোনো দিনও এসে আমাকে একবার ভুল করেও জড়িয়ে ধরে বলবে না, সামিয়া আমি তোমাকে ভালোবাসি। তুমি আমার সিনিয়র বউ হওয়া সত্ত্বেও আমি তোমাকে প্রচুর পরিমাণে ভালোবাসি। কারো ভালোবাসা যে আমার কপালে নেই সেটা আমি ভালোভাবেই বুঝে গেছি। বোঝার বয়স হবার পরে আব্বু আম্মুকে হারালাম, বোনকে আঁকড়ে ধরে বেঁচেছিলাম এতদিন। ওর বিয়ে হয়ে যাওয়ার পর তোমাকে ভালোবেসে তোমার কাছে আসলাম, ভেবেছিলাম তুমি অন্তত আমাকে ভালোবাসার আলিঙ্গনে ছড়িয়ে নেবে, কিন্তু তেমনটা তো দূরে থাক, তুমি আমাকে বিয়ে করতে চাইছিলে না। আসলে আমার কপালটাই খারাপ, যাদেরকে আপন করে নিতে চাই তারাই আমাকে সব সময় কষ্ট দেয় আর দূরে সরিয়ে দেয়। আমি আর কাউকে ভালোবাসবো না, আর কারো কাছেই থাকবো না, এখান থেকে অনেক দূরে চলে যাব। না ও কখনো আমাকে ভালোবাসবে না, আর না আমি কখনো ওকে ভালোবেসে নিজের করে কাছে পাবো। তার থেকে না হয় আমাদের দূরত্বটাই শ্রেয়। সামিয়া কথাগুলো বলেই কিছুক্ষণ পর উঠে বসলো। তারপর ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসলো। যখনই ভাইয়া ভাবির রুমের দিকে যেতে নিবে তখনই ঈশানের মুখোমুখি হলো। সামিয়া বেরিয়ে যেতে নিলেই ঈশান ওর সামনে এসে দাঁড়ালো। সামিয়া পাশ কেটে চলে যেতে নিলেই ঈশান ওর একটা হাত ধরে ফেলে। সামিয়া হাতটা ছাড়িয়ে নেবার চেষ্টা করে বলল, কি হলো, এমন করছো কেন? কি চাইছো তুমি? তেমন কিছু না, একবার আমার দিকে তাকাও। ইচ্ছে করছে না, এই মুহূর্তে তোমার এই আধিক্যটা আমার একটু ভালো লাগছে না। ছাড়ো আমাকে, আমি গিয়ে দেখি আপুর কিছু লাগবে কিনা। চাইলে কি চোখের জলটা আটকাতে পারবে সামিয়া? তাহলে কি করব? তোমার সামনে কাঁদবো? বাচ্চা মেয়েদের মতো ভ্যাঁ করে কাঁদবো? আমার সেই ইচ্ছাটাও এখন আর নেই। সেদিন তোমার ওই কর্মকাণ্ডে ভালোবাসা পাবার ইচ্ছাটা অনেক আগেই চলে গেছে। তাহলে সিদ্ধান্ত নিয়েই ফেলেছো তুমি চলে যাবে, তাই তো? ঠিক আছে, যাও। আসলে আমি কাউকে একটু একটু করে ভালোবাসার চেষ্টা করছিলাম, কিন্তু সে যদি আমার থেকে চলে যেয়ে ভালো থাকতে চায় তাহলে আমার আর কিছু করার নেই। আমি জোর করে কাউকে আটকে রাখতে চাই না। ঈশানের এরকম কথাতে সামিয়া এবার পিছনে ফিরে ঈশানের দিকে অবাক চোখে তাকিয়ে রইল। সামিয়ার চোখে এখনো পানি টলমল করছে। ঈশান মুচকি একটু হাসলো, বলল, অবাক হওয়ার কিছুই নেই। নিজের বউকে ভালো না বাসলে কাকে বাসবো শুনি? তুমি মিথ্যা বলছো, আমাকে মিথ্যা সান্ত্বনা দেওয়ার জন্য এরকমটা বলছো। এরকম মিথ্যা ভালোবাসার নাটকটা করতে হবে না। আমি তোমার থেকে দূরে চলে যাব, সেটাই তোমার জন্য ভালো হবে।
ঈশান জানে এই মেয়েটা জেদের বশে যা খুশি তাই করতে পারে। ওর রাগটা আগে ভাঙাতে হবে। ঈশান সামিয়ার হাত টান দিয়ে ওর অনেকটা কাছে নিয়ে আসলো। সামিয়া টাল সামলাতে না পেরে ওর বুকের উপর আছড়ে পড়ল। ঈশান ওকে দুই হাতে কোমর জড়িয়ে ধরল। সর্বশক্তি দিয়ে ঈশান মেয়েটাকে নিজের সাথে চেপে ধরল। ওর এরকম কর্মকাণ্ডে সামিয়া ছটফট করতে আরম্ভ করলো। ঈশানের বুকের উপর দুই হাত রেখে ওকে ধাক্কা দিয়ে সরিয়ে যেতে দিতে চাইলো সামিয়া। ঈশান বুঝলো পাগলিটা আজকে খেপেছে, তাই আগে ওকে শান্ত করতে হবে। ছটফট করার দরুন সামিয়ার কোমর ছাড়িয়ে থাকা চুলগুলো মুখের উপর এসে পড়েছে। ঈশান চুলগুলোকে জোরে সোরে একটা ফু দিল। সাথে সাথেই সামিয়া চুপচাপ সেখানে দাঁড়িয়ে রইল। ঈশানও বুঝতে পারল এই মেয়ের রাগটা এত সহজে ভাঙবে না, কারণ ও আবারও ছটফট করতে আরম্ভ করেছে। ঈশান এবার আর এক মুহূর্ত দেরি না করে সামিয়ার ঠোঁটের দিকে নজর দিল। মেয়েটার ঠোঁট জোড়া কাঁপছে, গোলাপি ঠোঁট জোড়া অনবরত ভূমিকম্পের মতো কাঁপছে। ঈশান আর নিজেকে সংযত করতে পারল না। ও ঠোঁটে কিস করে বসলো। সামিয়ার সাথে সাথেই স্তব্ধ হয়ে গেল। যে হাতে সামিয়া ঈশানকে ছাড়িয়ে নিতে গিয়েছিল, কিছুক্ষণ বাদে সেই হাতেই ঈশানের শার্টটা আঁকড়ে ধরল। তারপর ওর সাথে তাল মেলাতে আরম্ভ করলো। 5 মিনিট বাদেই ঈশান সামিয়ার ঠোঁট ছেড়ে দিয়ে ওর গলায় আর ঘাড়ে অসংখ্য চুমু স্পর্শে ভরিয়ে দিতে লাগলো। সামিয়া থাকতে না পেরে ঈশানের চুলটা আঁকড়ে ধরলো আর বলতে আরম্ভ করলো, আজকে হঠাৎ কি হয়েছে তোমার? এমন করে ভালোবাসতে চাইছো কেন? নাকি সেই দিনের মতো আবারও কষ্ট দিতে চাও? নিজের বউকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো শুনি? তুমি যতই জোর করো আমাকে আটকে রাখতে পারবে না। এরকম ভালোবাসা দেখে আমাকে কিছুতেই কাছে রাখতে পারবে না। সেটা সময়ই বলে দেবে। আমি আমার বউকে আদর করব, তাতে তোমার কি? আর চলে যদি যাওয়ারই হয় তাহলে না হয় 2-3টা বাচ্চার আম্মু করে দেই, তারপর চলে যেও। ঈশানের দাঁত কেলানোতে সামিয়া বেজায় পরিমাণে রেগে গেল। ঈশান মিটমিট করে হাসছিল, যেটা ওর বুঝতে বাকি নেই। সামিয়া ঈশানের বুকে কিল ঘুষি মারতে মারতে বলল, কুত্তা, হারামি, বদমাইশ ছেলে, আমাকে কাঁদাতে খুব ভালো লাগে না তোর? আজকে তোর হচ্ছে। এ বাবা, এতক্ষণ তো ঠিকই ছিল, এখন আবার তুই তুকারি করছো কেন সোনা বউ? স্বামীকে কেউ তুই তুকারি করে সোনা? আমি করি। সামিয়া ঈশানের বুকে কিল ঘুষি মারতে আরম্ভ করলো। ঈশান বুঝতে পারল এভাবে মেয়েটাকে আজকে আটকানো যাবে না, তাই দুই হাতে ওকে শক্ত করে জড়িয়ে ধরল। জড়িয়ে ধরে সামিয়ার গলায় আর ঘাড়ে আবারও চুমু দিতেই সামিয়া কিছুক্ষণেই শান্ত হয়ে গেল। তারপর ঈশানকে শক্ত করে আঁকড়ে ধরে ওর বুকে মুখ গুজে কাঁদতে লাগলো। এই কান্না কষ্টের নয়, আনন্দের। যাই হোক, ওরা ওদের ভালোবাসায় সিক্ত হোক। আমরা আজকের মতো না হয় আসি। দেখা হচ্ছে পরবর্তী কোনো গল্পে। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।